ডার্ক সাইড লিখেছেন জামিন ফুরকান। শেষ পর্ব। আলো আধারের মায়ায় রহস্যপুরীর ন্যায় ঠেকেছে কারাগারের কক্ষটি। একটি কাঠের চৌকাঠের উপর চিত হয়ে হাঁটুর উপর হাত তুলে দাঁড়িয়ে চলেছে দিমিত্রি। ফ্যাকাশে দৃষ্টি তার সকলে শুকিয়ে আসা জ্যোৎস্নাটুকু পর্যবেক্ষণ করে চলেছে। এই আন্ডারগ্রাউন্ড জীবনের প্রবেশের প্রথম প্রথম বহুদিন বহু রাত তাকে কারাগারের কপাটের মাঝে অতিক্রান্ত করতে হয়েছে। তবে বহু বছর অতীত এবং এর ছায়া মারায়নি। ক্ষমতার দাপটে শৃঙ্খলতায় আহাওয়ায় সংকোচন শঙ্কার মোচন ঘটিয়েছে সে। তবে আসমান নামক এক বাংলাদেশি বান্ধা তাকে শেষমেশ এই লোহার শিকলের মাঝে আবদ্ধ করে তবেই ক্ষান্ত হয়েছে। চমৎকার মনে মনে ভাবল রাশিয়ান গ্যাংস্টার। সে জানে খুব বেশি দিন এই লক্ষ্যপাঠ তাকে সংকুচিত করে রাখতে সক্ষম হবে না। নিজ দেশের গণ্ডির মাঝে চালান হলে ঠিক কোনো না কোনো ব্যবস্থা হবে। তাতে স্বয়ং হয়তো বছরখানেক লাগতে পারে সময়ের প্রয়োজন। তাতে কি, কিন্তু সে যদি মুক্ত লাভ করে অতঃপর কি করবে? যার জ্যোৎস্নার উপর প্রতিশোধ গ্রহণ করবে। কিছুদিন আগে তার নিকট খবর এসেছে সহধর্মিণী তার জীবিত নেই, আত্মহত্যা করেছে। কেমন বোধ হয়েছে দিমিত্রির অনুভূতিহীনতা। রাফা কায়সারের প্রতি তার অনুভূতিগুলো কেমন যেন ফিকে হয়ে এসেছে। স্মরণে রয়েছে আজও। রোজাকে কিডন্যাপ করার পূর্বে রাফা দুই হাতে আঁকড়ে ধরে তাকে আবেদন জানিয়েছিল, যাই হয়ে যাক না কেন রাফা নিচে যেন কোনো কিছুর মাঝে জড়ায় না। দিমিত্রি স্ত্রী তাকে নিজেকে উৎসর্গ করেও প্রস্তুত ছিল, কিন্তু তার স্ত্রী যে সাধারণ কোনো মানবীর কাতারে পড়ে না, সে ভালোবাসার মোহে ভুলতে বসেছিল। রাফা কায়সার একজন সাইকোপ্যাথ। তিনি কখনো ভালোবাসতে পারেন না। রাফা আপনাকে ভালোবাসে না দিমিত্রি। যদি এক প্রান্তে সুব্রতা এবং অপর প্রান্তে আপনি দাঁড়িয়ে থাকেন, তবে কাকে বেছে নেবেন রাফা? আপনাকে নাকি সুব্রতার আসক্তিকে? আসক্তিকে বেছে নিয়েছে রাফা। আপন মনে বিড়বিড় করলো দিমিত্রি। অতঃপর উঠে বসল চৌকাটে শটান। অন্তরে যেন চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। নারীতেই মুক্তি এবং নারীতেই ধ্বংস, এই তার জীবনের অমোঘ নিয়তি। জন্মদাতা ছিলেন এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একজন পিতা। গর্ভাবস্থায় তার মাকে পিটিয়ে জখম করে হত্যা করেছিল ওই অমানুষটি। অতঃপর নিজেও অমানুষে পরিণত হয় দিমিত্রি। পিতু পরিমাণ ছাড় দেয়নি সে জন্মদাতাকে। আপন চাষের জাহাজত্ব করে তোলে মানব কোলে পদতলে মারিয়ে। মনুষ্যত্ব বলতে কিছু অবশিষ্ট ছিল না তার, ছিল এক বিন্দু ভালোবাসার অনুভূতি। তার মতোই ভাগ্যের রোশানলে ঘর চরিত্রে পরিণত হওয়া রাফা কায়সারের প্রতি সংসারে বেঁধেছিল নিজেকে একটুখানি শান্তির চাহিদা আশায়। কিন্তু ওই রমণীয় শেষমেশ তাকে ধোঁকা দিয়ে উপহার দিল। রমণীদের ভালোবাসার পরিণাম শুধুই বিনাশ, তা হোক শরীর কিংবা আত্মার। কিন্তু চাঁদ জ্যোৎস্না তারা এক ব্যতিক্রম কেন? যে ভালোবাসা দিমিত্রিকে টেনে হিস্ট্রি আধারের সর্বনিম্ন স্তরে নামিয়ে এনেছে, সেই ভালোবাসায় আসমান নামক এক পুরুষের জীবনে অমূল্য বদল এনেছে। যে ভালোবাসার জন্য দিমিত্রি পৃথিবীতে দাস বানিয়েছে, সেই ভালোবাসার জন্য আসমান দাসরূপী পৃথিবীর সঙ্গে লড়ে গিয়েছে। একই মুদ্রার এপিঠ ওপিঠ এই ভালোবাসা। এক পাশে আলোকলোচ্ছল অনুভূতি, অপর পাশে নির্দয় হাহাকার। বিচিত্র ভালোবাসা অগণিতই তার অর্থ। মানুষ এবং অন্তর্ভেদে পরিণত অনন্যা একই অনুভূতিকে কর্নিশ জানিয়ে দিমিত্রি। চৌকাঠ থেকে উঠে সন্নিকটে সরে জ্যোষ্ঠার ঔরজ্জ্বল চেয়ে রইল সে। এক দৃষ্টে হয়তো একদিন তার মুক্তি মিলবে এই কারাগারে দেওয়াল হতে। তবে বেশি দিনও প্রতিশোধের দাবি নিয়ে এসে মানুষরূপী জ্যোৎস্না তার চাঁদ সম্মুখে দণ্ডীয়মান হবে না, কারণ তার বিরুদ্ধে প্রতিশোধ বলতে কিছুই নেই। তাদের প্রতি আসে শুধুমাত্র সম্মান এবং শ্রদ্ধা। একটি দীর্ঘশ্বাস নির্গত করল দিমিত্রি। অনুভব করলে হঠাৎ করে ভীষণ হালকা অনুভব হচ্ছে তার। অন্তরে এক প্রশান্তি ভর করেছে, যে প্রশান্তির কাছে গোটা জীবন ধরে বইয়ে এসেছে। পাপা সম্বোধনটি কর্ণগোচর হতেই বক্ষ মাঝে ঘূর্ণিপাক খেলে গেল। জট করে ফিরে তাকালো আসমান। দমকা হাওয়ার এলোমেলো হয়ে জাপটে গেল তার কেশ। হাতের আঙ্গুলে তা কপাটের ওপর তুলে মিটমিট করে চাইল। সম্মুখের দৃশ্যটাকে সম্পূর্ণরূপে পাকরুদ্ধ করে দিল। একটি শিশুকন্যা ধবধবে বস্ত্র জড়ানো অঙ্গে, তার সমস্ত অবয়বে খচিত ওই রজ্জ, যাতে দৃষ্টি মেলানো ভার। আসমানের নয়ন কুচকে এলো, হাত দিয়ে আড়াল করল সে নিচের দৃষ্টিশক্তি। বাবা। দ্বিতীয় দফায় কিলকিলে হাসির সঙ্গে সম্বোধনটি উৎকরণ হতেই আসমানের হৃদস্পন্দন থমকে গেল রীতিমতো। সমস্ত শরীরেই হাড় হিম শিহরণ বয়ে গেল। অধৈর্যরা ফাঁকা হলো। উচ্চারণে কোনো আওয়াজ নির্গত হলো না, শুধু এক নিষ্ফল অন্তরের হাহাকার। মেঘ হি হি, আবারও শিশু সবল হাসির ধ্বনি। রোশনি স্নাত মেঘ উল্টো করল, ছুটতে আরম্ভ করলো। তার ছোট্ট ছোট্ট কেশ রাশি তুলতে লাগলো বাউর বেগে। আসমান হতভম্ব হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে ছুটল, মেঘ মামনি আমার তারাও, পাপা ধরো আমাকে পাপা। মেঘ প্রিন্সেস ছুটতে আরম্ভ করলো আসমান ঊর্ধ্বশ্বাসে। একটি বিশাল বাগান, ধপধপে বর্ণের অজানা প্রজাপতির ফুলের গুচ্ছ পরিপূর্ণ।
তার মধ্যেখানে সরু পথে বেয়ে চড়ে চলেছে মেঘ। পিছু নিয়েছে পিতা আসমান, অদূরে স্তিমিত স্বর্ণালী দিবাকর, যার নয়ন ঝলসানো রোশনাই সমস্ত ভুবন ছাড়িয়ে যেন জানান দিচ্ছে এ স্বয়ং স্বর্গ। মেঘ তারাও পাপা, হা হা হা। পেছন ফিরে বিস্তার হাসল কন্যা। তার ঝাপসা মুখও বেচছে এক বৃহৎ খুশির ঝিলিক প্রকাশ পেল। এতটুকুই আসমানের পদক্ষেপ থমকে পড়ল সম্পূর্ণ। সন্তানকে একটিবার ছুঁয়ে থাকার উদ্দেশ্য হাত বাড়ালেও হয়তো বিহ্বল হয়ে আবিষ্কার করল মেঘের স্থান বর্তমানে দখল করে নিয়েছে এক রমণী। একই বস্ত্র পরিধানে তার ধবধবে শুভ্র সাদা, দীর্ঘ কালো কালো চুলগুলো তার বাউর ঝাপটায় উড়ে বেড়াচ্ছে। সুদর্শনা মুখোশটি তার অধরজুড়ে মায়াবী হাসির ধরা। এক তরঙ্গ খেলে গেল আসমানের মস্তিষ্কের নিউরন হতে পাইশিয়া উপশিরা অব্দি। হৃদস্পন্দন সীমানা ছাড়ালো। চিত্র মৃদু হাসির ধ্বনি ভেসে এলো। রক্তিম আবহ মাখা চেহারায় ভালোবাসা তার মুখ তুলে চাইল। দিবাকরের আবহ তার কেশ মাঝে প্রতিফলিত হয়ে অনন্য তৃপ্তি ছড়াচ্ছে, যেন এক অপ্সরা এক্ষুনি টানা মেলে উড়ে যাবে গগনের মেঘরাজির অন্তরালে। কম্পিত হাত উত্তোলন করল আসমান, সম্মোহী কণ্ঠে বিড়বিড় করল, পরিণীতা আমার হাট প্রখে। পাল্টা হাত পাড়িয়ে আসমানের হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে নিজের আঙ্গুলসমূহ গুজে দিলে চাইল চিত্রলেখা। সেই ঐন্দ্রজালিক হাসির সঙ্গে কোমল কণ্ঠে বলল, বেঈমান। অপর হাতে রমণীর কপাল ছুতে যাওয়ায় আসমানের হাত মাঝপথে থমকে গেল। পুরো কুঞ্চিত করে সে মহাবিস্ময়ে তাকালো। এক লম্হায় যেন সম্পূর্ণ দৃশ্যের অদল বদল ঘটল। কথাতে চিত্রলেখা এ যেন এক পিশাচিনী, নিকুশ কালো আধার খচিত পোশাক পরিধানে অধজুড়ে টকটকে আভা দিবাকর হারিয়েছে তার পরবর্তী রাত্রির মায়াচাল। গগনে উদিত লাল রক্তিম উজ্জ্বল চাঁদ, অশোকের মহারানী রাফা কাইসের স্বর, বেঈমান। এবার কণ্ঠটি শোনালো অত্যন্ত কর্কশ, ভৌতিক এবং আবেদন যেন। সে উড়ে উঠল আসমান, এক লাফে পিছিয়ে গেল। লজ্জা করে না তোর, বেঈমান কাপুরুষ? চারিদিক থেকে নরকের প্রাণীরা যেন ঘিরে তুলল অমানিসাকে। মাঝে দুহাটো আঁকড়া ধরে সংকুচিত হয়ে রইল সে, থরথর করে কাঁপতে থাকলো। আমি তোর তোর ভালোবাসার নমুনা। নিজে তো দিব্যি সুখে আছিস, একবারও এই রমণীর কথা ভেবেছিস যে তোকে ভালোবেসে ধ্বংস হয়ে গিয়েছে? না 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 না। নরকের হিংস্র প্রাণীগুলো চেকে ধরল আসমানকে, যেন গলাধঙ্করণ করবে। রাপার উচ্চর হাসি এবং চিৎকারের শব্দ ভেসে এলো। লম্পট কাপুরুষ, না আমার পাপা মেয়েবেন না। পাল্টে হাহাকার শোনা গেল শিশু কণ্ঠের। অতঃপর আরও একটি কণ্ঠস্বর, আমার স্বামী বেঈমান নয়, কাপুরুষ নয়। তার মতো পুরুষ জীবনে নিজের জীবনে লাভ করে স্বপ্নারও অতীত। যাদের আপন জ্যোৎস্নায় কণ্ঠস্বর চিনতে একটুও বেগ পোহাতে হলো না। পড়ল হলো আসমা, সন্তান তার এবং তার স্ত্রী আত্মবিশ্বাসে। তবে এই মুহূর্তে তার একটিমাত্র ইচ্ছা, ভগ্নকণ্ঠে সে জানতে চাইল, চিত্র আমি কি সত্যিই বেঈমান? শুধুমাত্র নয় শব্দ, তারপর শোষবাহুর আওয়াজ চারিদিক থেকে আধার ছেয়ে ধরল ঘিরে। যেন এক অন্ধকার কূপ চটপট করতে লাগলো সে মুক্তির আশায়। অজানা শৃঙ্খলে আবদ্ধ হলো তার সমস্ত শরীর। না। অস্পষ্ট স্বরে আর্তনাদ করে সটান উঠে বসল আসমান। হাঁপাতে হাঁপাতে তাকালো চারিদিকে। রেমান গ্রুপের অফিস ভবনে নিচে কেবিনের কাউচে অবস্থানে তার। বিশাল আকৃতির কেবিন জুড়ে কারো উপস্থিতি নেই। ফাঁকা ডেস্কে ফাইল সজ্জিত। কিছুক্ষণ আগে অমনোযোগী কাজ করতে থাকা ল্যাপটপে এখনো খোলা রয়েছে। পরিধানের শার্ট কেমে লেপটে রয়েছে আসমানের শরীরে। বাস্তব জগতে নিজেকে আবিষ্কার করে সে উপলব্ধি করলো এতক্ষণ যাবত স্বপ্ন দেখেছিল। একটি দীর্ঘশ্বাস নির্গত হলো তৎক্ষণাৎ। মাথায় আঙ্গুল চালিয়ে দুহাতে মুখ ঢেকে খানিকক্ষণ বসে রইল। রোজাকে 2 দিন আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডেলিভারির জন্য অপেক্ষারত ডক্টর আগামীকালের ডেট দিয়েছিলেন। তাই আজ সকাল থেকে ভীষণ অস্থির হয়ে আছে আসমান। অতি জরুরি প্রয়োজন না হলে কোম্পানিতে আসতো না সে, তবুও আসতে হয়েছে। কাজে এক বিন্দু মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। কাউচে বসতে পরিশ্রান্ত শরীর এলিয়ে পড়ল। কখন যে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন নয়ন তার টেরও পায়নি। তারপর দুঃস্বপ্ন। মাথা চাকালো আসমান। উঠে বাথরুমের সিঙ্কে গিয়ে মুখ দিয়ে কনকনে ঠান্ডা পানি ঝাপটা দিল। সমস্ত শরীরে যাচ্ছে তাই অবস্থা। শার্টটা খুলে ভেজা তোয়ালাটা মুছে নিয়ে অপর একটি ল্যাভেন্ডার বর্ণের হাফহাতা ওভারসাইজ শার্ট গায়ে চড়ালো। কেবিনের ক্লোজেটে ইমার্জেন্সির জন্য আলাদা পোশাকের ব্যবস্থা সে সময়ই করে রাখে। হৃদস্পন্দন শান্ত করে বার কয়েক প্রশান্ত টেনে সংক্ষিপ্ত মেডিটেশন সম্পন্ন করল। গাড়ির চাবি আইভরি ফর্মাল প্যান্টের পকেটে চালান করে দ্রুত কোম্পানি থেকে বেরিয়ে পড়ল। অবস্থান উদ্দেশ্য কবরস্থান। শীত ঋতু সমাপ্তির তার প্রান্তে শুষ্ক প্রকৃতির রিঙে উঠেছে বসন্তের আবহে। চারিদিকে বর্ণের ছড়াছড়ি নব্য প্রতিস্ফুরিত ফুল এবং গাছের কচি পাতা। কবরস্থান জুড়ে সেই ঋতুরাজের প্রাণোচ্ছন্দন ছোঁয়া। পাশাপাশি 2টি কবর আচ্ছাদিত শুষ্ক পাতার আবরণে। অদ্ভুত সুন্দর লাগছে তা। হাঁটুমনিও সম্মুখে বসে আছে আসমান। আজ কতদিন বাদে সে এখানে হাজির হয়েছে। হৃদয়টা স্থবির হয়ে আছে অজানা কারণে। সবকিছু নিয়ে
তার অন্তর প্রচণ্ড চিন্তিত। তাই তো এখানে আগমন, অন্তিম কিছু আবেদন নিয়ে দিনগুলো বিনা কারণেই স্মরণে এসেছে আজ প্রচণ্ড। তার জীবনের অবিচ্ছেদ্য অংশ চিত্রলেখা এবং মেঘ বর্তমানে তাদের ঠাঁই নেই, লুটিয়েছে অভয় মায়া চক্রে। নতুন এক জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আসমান আবারও নিজেকে আবিষ্কার করলো ওই হৃদয়হরণের দুয়ারে। হয়তো বর্তমানে সে অস্তিত্বহীন, তবে তার প্রভাব ভোলা অসম্ভব। আমি কি তবে সত্যি বেঈমানের প্রতিপন্ন হলাম? তোমার তরে বোনা আমার সকল অনুভূতি বনন তবে কি মিথ্যা প্রমাণিত হলো? আমাদের একত্রে অতিবাহিত মুহূর্তগুলো ঐন্দ্রজালিক আবহের জাল ভেদ করে কি এতই সহজ তাকে ভুলে যাওয়া, যার জন্য এই অমানিসা রচিয়েছিল গোটা একটা বিনাশ কাব্য। আসমানে কণ্ঠস্বর ক্রমশ মিয়মান হয়ে এলো, সমস্ত শরীর এক অবাক্ত আবেগের প্রবাহে শিকলয়ের ন্যায় কাঁপছে। জগতের নিকট হয়তো আমি বেঈমান, তোমাকে ভালোবেসে গোটা একটা জনম নির্বাহ করতে পারিনি। উৎসর্গই কি তবে সত্যকার ভালোবাসা? ভালোবাসা শব্দটি কি আদৌ কোনো জাগতিক মাপকাঠিতে সংজ্ঞায়িত করা যায়? জবাব এলো না, শুধুমাত্র হিমেল হাওয়া বিচরণ কবরে মাটির ওপরে জামাকৃত শুষ্ক পাতাগুলো এলোমেলো হয়ে উড়ে গেল চারিদিকে। সেই দৃশ্য একমনে পর্যবেক্ষণ করল আসমান। অধরে অধর চেপে মাথা নিচু করে রইল। পরখ করে তার চেহারায় সিক্ত অনুভূতি পরিস্ফুটন ঘটল। তুমি আমার চিত্রলেখা। আমি জানি গোটা পৃথিবীতেও যদি আমায় বেঈমান ভাবে, তার বিপরীতে তুমি আমার দ্বিগুণ ভালোবাসবে। এই ভগ্ন সত্তাকে আগলে নেওয়ার মতো যখন কেউ ছিল না, তখন তুমি তিলে তিলে করে যান্ত্রিক পাথরে বক্ষ জোরে ফুটিয়েছিলে অনুভূতির মুকুল। হয়তো ধরিত্রী তোমায় ভুলে যাবে, তো এই ব্রোকেন হার্ট তোমায় কোনোদিনও বলতে পারবে না পরিণীতা। তুমি ছিলে, আছে এবং থাকবে আমার হৃদয়ের অতি যত্নে সংরক্ষিত এক গোপন অনুভূতি খচিত বাক্স জুড়ে। চকিতে পাশের ছোট কারখানায় কবরখানায় দৃষ্টি গেল আসমানের। আনমনে হাত পাড়িয়ে মাটি ছুঁয়ে দিল। আজ অস্ত্র নয়, বরং এক রোমন্থে হাসির রেখার আবর্তিত হলো তার অধর। মেঘসোনা, বাবাকে মনে আছে? তুমি দেখেছ আমাকে, তাই না? প্রার্থনা করবে তো আমার জীবনে আসতে চলা ছোট্ট বাবুটার জন্য। তুমি থাকলে খুব খুশি হতে নিশ্চয়, প্রিন্সেস। ভরে এলো আসমানের কণ্ঠ। একটি কঠিন ঢোক নেমে গেল কণ্ঠ তালুবের। এই দীর্ঘ নিঃশ্বাস ফেলল, দু হাতে তুলল মনোজাতে ভঙ্গিতে। কিছুক্ষণ পরে তার পকেটস্থ ফোন ভাইব্রেট করে উঠল। মনোজাত সম্পূর্ণ করে সেটি তুলতেই দেখল কলার আইটিতে ভেসেছে বাবা। দ্রুত রিসিভ করল। ওপাশ থেকে বিলাল রেমানের কিঞ্চিত দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠ শোনা গেল। রোজাকে মাত্র ডেলিভারির জন্য নিয়ে গিয়েছে। তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। এতটুকুই। আসমানও কিছু জিজ্ঞেস করল না। ফোন পকেটস্থ করে লাফিয়ে উঠে দাঁড়ালো। বক্ষমাছের উতাল পাতাল ঝড় বইছে। বিনা কারণেই কেমন উৎপান্ত লাগছে নিজেকে। তবুও সামান্য একটু বিলম্ব করল না। কবরের উদ্দেশ্যে চেয়ে অন্তি পারেন নাই বিড়বিড় করল। তুমি বিহীন কোনো সূচনা রচেনি আমি। আজ জীবনের এক নব্য সূচনার অধ্যায়ের সূচনা লগ্নে আমি আবারও তোমার দ্বারস্থ হয়েছি। প্রার্থনা দাও চিত্র, শক্তি দাও, ক্ষমতা দাও এই নব্য জীবনধারার এক মুহূর্ত বিরতি। তারপর নিয়মবান কণ্ঠে আর্জি জানালো, আমার চোষণা এবং অংশের জন্য খোদার কাছে আবেদন জানিও। তিনি যেন ওদের সুস্থ সবলভাবে আমার আলিঙ্গনে ফিরিয়ে দেয়। অন্তিম কয়েক পলক তাকালো সে কবর দুটির উদ্দেশ্যে। এক চিরতে সিক্ত হাসি হেসে দ্রুতই হাতের উল্টো পিঠে চোখ মুছে নিয়ে উল্টো খুলল। বাইরে বেরিয়ে উচ্চশ্বাসে ছুটলেও কিছুটা দূরে পার করে রাখা পোর্চের উদ্দেশ্যে। জানত পোর্চের ঝড়গতিতে হার মানতেও বাধ্য হলো রাজধানী যানজটের সামনে। আধ ঘন্টা এক স্থানে স্থির থেকে আসমানে কিছুতেই অতিরিক্ত সময় খরচ করতে পারল না। এক লাফে পোর্চে ছেড়ে বেরিয়ে পার্শ্ববর্তী একটা বাইক আরোহীর পেছনে ব্যক্তিত্ব কাঁধে চেপে হন্ততন্ত কণ্ঠে জিজ্ঞেস করল, গাড়ি চালাতে জানে? বেচারা অচেনা মানুষের নিকট এমন প্রশ্নে ভরকে গেল প্রচণ্ড। তবুও দ্বিধান্বিত কণ্ঠে জবাব দিল, জি। কোনো প্রকার সময় ক্ষেপণ বাধিত করে তার হাতে চাবি ধরিয়ে দিয়ে আসমান বিড়বিড় করল, হেলথ প্লাস হসপিটাল যানজট ছাড়লে গাড়িটা পৌঁছে দিতে পারে। আজীবন কৃতজ্ঞ থাকব। আজ যদি অনৈতিক কাজ করে বসেন তাহলে আমার কিছুই করার থাকবে না। উকিল, ধন্যবাদ ভাই। তার পিঠ চাপড়ে এক লাফে বাইকের প্রান্তে পেরিয়ে আসমান পাশের ফুটপাতে উঠে এলো। মানুষের ভিড় গেলেও ছুটতে আরম্ভ করলো লম্বা পদক্ষেপে। যতটা দ্রুত সম্ভব আশেপাশের মানুষজনে ফিরে ফিরে তাকে বিস্ফোরিত দৃষ্টিতে অবলোকন করে গেল। হতভম্ব হয়ে বাইক আরোহী দুজন একবারে তাদের দিকে যাওয়া চাবি এবং পাশে রক্ষিত বিলাসবহুল রেসিং মডেলের কারটির দিকে তাকালো। বড়লোকদের মতিগতি বুঝে ওঠার জো নেই। কি এমন জরুরি তারা এই লোকটার যে অর্ধকোটি টাকার সম্পদেও এই সম্মুখে কিছুই নয়। এক সেকেন্ড সে চিন্তা করেনি, আশ্চর্য মানুষটা এত বিচিত্র হয়। মিনিট 15 দৌড়ে, মিনিট 20 রিক্সায় এবং আবারও মিনিট 20 ছোটাছুটি পর আসমান যখন হাসপাতালে পৌঁছালো তখন ঘেমে নিয়ে এক হাহাকার অবস্থা তার। তবুও থামতে অনিচ্ছুক অবাধ্য শরীর।
দ্রুতই পৌঁছালো করিডরে, কিন্তু চারিদিকে ফাঁকা। লক্ষ্য করে এক লম্হায় গড়িয়ে গেল তার সমস্ত অন্তর। হৃদয় জুড়ে এক সংখ্যায় জেগে বসল। ওর মাতের মতন চারিদিকে তাকালো। দ্রুতই পকেটে হাত চালান করলো নিজের ফোন টেনে বের করার উদ্দেশ্যে। সকলে কোথায়? রোজা কি অবস্থা? আর কিছুতে সহ্য করা সম্ভব নয়। নিহাতের নাম্বারটিতে ডায়াল করতে গিয়েও একটি দেশ অবলোকনে স্থির হতে বাধ্য হলো আসমান। চট করে ফোনের স্ক্রিনে থেকে মাথা তুলে তাকালো সামনে। দুজন নার্স পাশাপাশি হেঁটে এগিয়ে আসছে। একজনের হাতে পরিচ্ছন্ন তোয়ালেতে মোড়ানো কিছু একটা। অত্যন্ত সাবধানে সে ধরে রেখেছে তা। আসমানের অবয়ব নজরে আসতেই উভয় নার্স ক্ষণিকের জন্য থমকে গেল। তার উপস্থিতি পর্যবেক্ষণ করল। উদ্বিগ্ন এবং ভয়ঙ্কর আতঙ্কিত কৃষ্ণ গহ্বরকুচিত নয়নে দ্বিধান্বিত দৃষ্টিতে চেয়ে আছে সে। একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় করে এগুলো একজন নার্স। আসমানের বিধ্বস্ত প্রায় অবয়ব লক্ষ্য করেও চেহারায় বিপুল বিস্তর হাসির পলিস্ফোটন ঘটালো। কংগ্রাচুলেশন মিস্টার রেমান, আপনি একটি সুস্থ সবল পুত্র সন্তানের বাবা হয়েছে। এক দৃষ্টে চেয়ে রইল আসমান। নার্সের কোলে অতি সাবধানে ধরে রাখা পরিচ্ছন্ন বস্ত্রে আচ্ছাদিত এক তুচ্ছপ্রায় প্রকৃতির নবজাতকের পানে নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে পারেনি সে। বর্তমানে দর্শন ইন্দ্রিয় বিশ্বাস হচ্ছে না। এ কি আরও এক দুঃস্বপ্নের পর কি এক স্বর্গীয় স্বপ্ন? নর্মাল ডেলিভারি হয়েছে। অপারেশন থিয়েটারে নেওয়ার পর বেশি সময়ের প্রয়োজন হয়নি। সৃষ্টিকর্তার রহমতে বেশ দ্রুতই ঘটে গিয়েছে সবকিছু। আপনার স্ত্রীও সুস্থ আছেন, শুধু বেশ দুর্বল। অপর নার্স জানালো। জিজ্ঞাসা না করা সত্ত্বেও সে একজন সত্য হওয়া পিতার বাকরুদ্ধ আবেগে উপলব্ধি সক্ষম। নিজেকে রুদ্ধ করে রাখা সম্ভব হলো না আর। উকি দিল আসমান তোয়ালের মাঝে থাকা প্রাণটিকে অবলোকনের উদ্দেশ্যে। এক জোরালো ঝটকা অনুভব করলো সে সহসায়। নয়ন তার দ্বিগুণ প্রচারিত হলো। শুধুমাত্র ছোট ছোট হাতখানা দুখানা মুষ্টিবদ্ধ করে দুলিয়ে চলেছে। বিনা কারণেই মাথার ক্ষণিক কিছু চুল এলিয়ে এসেছে। নিঃশ্বাস প্রশ্বাস চলছে অত্যন্ত দ্রুত, ওঠানামা করছে ছোট্ট বুকটি। কাছে না সে। সেই পর্ব খতম হয়েছে ইতিমধ্যেই। সমস্ত শরীর অবশ্যই এলো আসমানের। কেমন অনুভব হচ্ছে এই মুখদর্শনে জানে না সে। শুধু এতটুকু জানে বাবা হয়েছে সে। আরও একবার পিতৃত্বের দায়িত্ববোধে তার অস্তিত্ব জড়িয়ে অলঙ্কার স্বরূপ বাবা হয়েছে আসমান। এক পুত্র সন্তানই বাবা। তার সন্তান, তার রক্ত, তার অংশ, তার ছেলে। পরিচ্ছন্ন বস্ত্রে মোড়ানো অংশের উদ্দেশ্যে যে আসমানের পাথরের অন্তরটি কেমন অনুভব হলো তা এই পৃথিবীর কোনো ভাষায় লিপিবদ্ধ কিংবা বর্ণনা করা সম্ভবপর নয়। জলজান্ত প্রশান্ত পুরুষটিকে বর্তমানে দেখাচ্ছে দুর্বার উদ্ভ্রান্ত, যেন নিজের অন্তিম চিন্তাটুকু লোপ পেয়েছে। দুবাহু উত্তোলন করলো সে। কাঁপতে থাকলো প্রতিটি আঙ্গুল হতে আরম্ভ করে একেবারে কোনোই অবধি। দ্রুতই কাছ ছাড়িয়ে তা ছড়িয়ে পড়লো সমস্ত শরীরে। প্রচণ্ড কম্পনের ধরে অংশকে ছুঁয়ে দেওয়া আর সম্ভব হলো না তার পক্ষে। সমস্ত অস্তিত্ব তার থরথর করে কাঁপছে। হিম শীতল হয়ে আসছে সর্বাঙ্গ। নিঃশ্বাস রুদ্ধ হয়েছে দপদপ করে মস্তিষ্কে। অসহনীয় অনুভূতি বুকের বাপাসে রীতিমতো খামচে ধরল আসমান। তীব্রভাবে নখের অংশ গেঁথে গেল তার ত্বকে। স্মৃতিরা কড়া নেড়েছে দুয়ারে। এক অভিশপ্ত ধ্বনি ধ্বনিত হচ্ছে বারংবার। আপনি ঠিক আছেন? অংশকে নিয়ে দাঁড়িয়ে থাকা দুজন নার্স বিহ্বল হয়ে পড়ল এমন দৃশ্য দেখে। কল তুই ডক্টর। অপর একজন নার্স ডক্টরকে ডাকতে ছুটে গেল। আসমান দুহাত তুলে থামিয়ে দিল। জড়ালোভাবে মাথা নাড়ালো। বার কয়েক ঠকিল। তাকে দেখল সত্য কারামুক্ত উন্মাদের নাই। মুহুর্মুহুর তাকালো চারিপাশে। উদ্ভ্রান্ত খোঁজ তার। বাবা কোথায়? ফিসফিস শুনালো তার কণ্ঠস্বর, অত্যন্ত দুর্বল এবং সিক্ত। যেন প্রশ্বাস টানতে হচ্ছে কষ্ট। উভয় নার্স হতবাক। বহুবার সত্য হওয়া পিতাকে মোকাবেলা করার অভিজ্ঞতা তাদের রয়েছে, কিন্তু এই পুরুষ, তার মতকার দোলাচল, দ্বিধাদ্বন্দ্ব এবং প্রত্যেকটি ক্রিয়া প্রতিক্রিয়ায় এতটা গুরুতর যে বুকে কাঁপন ধরিয়ে যায়। বেবি। বিলাল রেমানের কণ্ঠস্বর ধ্বনিত হতেই দপ করে ঘুরে দাঁড়ালো আসমান। করিডোর ধরে এগিয়ে এসছে নিহাত এবং তার ঠিক পাশেই বিলাল রেমান। তাদের অস্তিত্ব লক্ষ্য করে ঔদ্ধশ্বাসে ছুটে গেল সে। দু হাতে আঁকড়ে ধরল পিতার। পাগলা প্রায় হয়ে পড়ল। এদিকে এসো বাবা, এদিকে এসো। টেনে নিয়ে গেল সে পিতাকে আপন অংশের উদ্দেশ্যে। বিলাল হতভম্ব। নিজের সন্তানের উত্তেজিত প্রতিক্রিয়া তাকে আতঙ্কিত করে তুলেছে। আসমান হাঁপাচ্ছে রীতিমতো। কথাগুলো শুনল তার জন্য ছাড়া। কোলে নাও আসমান, তুমি কোলে নাও বেবি, দোহাই লাগে, তুমি ওকে কোলে নাও না বাবা। ভঙ্গপ্রায় স্বরে চিৎকার ছুড়ল আসমান। দৃষ্টি উপচে তার বহিত হলো এক ফোঁটা অশ্রুধারা। বিশ্ববাণী বিহ্বল হয়ে চেয়ে রইল সকলে। এ কেমন পিতৃত্বের আবেদন! স্তব্ধ যেন গোটা ধরত্রী। আসমান দু হাতে মাথা চেপে ধরে দেওয়ালের সঙ্গে লেপটে দাঁড়ালো। অশ্রু তার বাঁধ ভেঙেছে। নিজের চুল নিজেই টেনে ধরল। আঙ্গুলের ভাঁজে ভাঁজে কর্কশ কণ্ঠে বলল, বাবা কোলে নাও ওকে এক্ষুনি। কিন্তু তুমি ওর। আমি অভিশপ্ত। আহত হিংস্র গর্জন যেন স্তম্ভিত করল। আসমানের হাঁটু ভেঙে এলো। এক ফোঁটা অস্ত্র রূপান্তরিত হলো শ্রাবণের বাড়িধারায়। সমুদ্রের উত্তাল উর্মিমালা যেন বলছে তার কপাল জুড়ে।
আবেগের উচ্ছ্বাসের প্রকম্পনা জাগিয়ে না এক কন্ট্রোল। কাঁদতে কাঁদতে সে মেঝেতেই বসে পড়ল, নিজের ক্রিবাতে সে চেপে ধরল 2 হাত। আমার অভিশাপ লেগে যাবে, তুমি ধরো। বাবা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি ওকে কোলে নাও। সত্যি সত্যি বিলালের পায়ের উদ্দেশ্যে হাত বাড়ালো আসমান। তাৎক্ষণিক পিতা জোরালোভাবে সন্তানের কাজ চেপে ধরে ধমকে উঠলেন, আসমান, উঠে দাঁড়াও এক্ষুনি, এই মুহূর্ত তাণ্ডীয়মান হও। নিহা ছুটল, গরুর ভগ্নপ্রায় অবয়বকে জোরপূর্বক টেনে দাঁড় করালো। বিলাল তাকালো সন্তানের উদ্দেশ্যে, তীক্ষ্ণ এক রক্ত দৃষ্টি তার নয়ন জুড়ে। আসমানের কপাল সিক্ত হয়েছে কন্দন ফোটায়, মাস্কের প্রান্ত ভিজে উঠেছে, গ্রীবাই গড়িয়েছে, দানা নেমে এসেছে একেবারে বুক অব্দি। দৃশ্যটি পিতর হৃদয় ঠেকালো অত্যন্ত পীড়াদায়ক। কাজ চেপে ধরে বাকিয়ে পিতা চমক দিল, অভিশপ্ত তুমি? আর ইউ ইনসেন্স ইউর হোয়াট? বা শাট আপ। আমি তোমার মুখ থেকে আর একটা বাক্য শুনতে চাই না। তোমার সন্তান ও, তোমার রক্ত, তোমার অংশ, তোমার ভবিষ্যৎ। ফিরলেন বিলাল দ্বিধান্বিত নার্সের কোলে ধরে রাখা নবজাতকের উদ্দেশ্যে। অভদ্র অশ্রু তার কপাল গড়িয়ে নামতে থাকল। পুত্রের উদ্দেশ্যে ফিরলেন অতঃপর, আসমান, তুমি এই মুহূর্তে তোমার অংশকে নিজের আলিঙ্গনে তুলে নেবে। তার কানে খোদার পবিত্র পানি বিড়বিড় করবে। এটা তোমার পিতার অনুরোধ নয়, আদেশ। আমি পারবো না, ভেঙে পড়ল আসমান। কিন্তু নিহা চোরালেও ভারসাম্য তাণ্ডীয়মান রইল। বিলাল মাথা কাত করলেন, কঠোর কণ্ঠে আদেশ চললেন, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আমি শেষবারের মতো বলছি আসমান, কোলে নাও তোমার অংশকে। কণ্ঠতালু পেয়ে এক খাপলা অবাক্ত অনুভূতি নেমে গেল অমানিসার। খটখটে শুকনো অনুভূতি হলো মুখ, তৃষ্ণায় প্রদীকের নাই। তাকালো নিহাতের দিকে, অস্পষ্ট অনুরোধ জানালো, নিহাত, তুমি অন্তত। না ভাই। 2 হাত তুলে সরে দাঁড়ালো শিষ্যরূপী ভাই তার, টলটল করছে চট্টল্লায় বিহঙ্গের নাই। অসীম আবেগ এসে বিড়বিড় করল, তোমার সন্তানও, বিশ্বাস করে নাও, তোমার অংশ আবির্ভূত হয়েছে এই জগতে। আগলে নাও তাকে। জন্মের পর জন্মত তার আলিঙ্গন লাভ করতে না পারার অমন অবাকা তাকে করো না, দোয়াই লাগে তোমার। পরিস্থিতির মাহাত্ম্য যেন নবজাতককে অনুভব করতে সক্ষম। তাই তো এতক্ষণ যাবৎ নিঃশব্দে আপন জগতে বিচরণ করা তুচ্ছপ্রায় প্রাণীটি তীক্ষ্ণ চিৎকার ছুঁড়ে কেঁদে উঠল। অন্তরে মোচড় দিল সকলের ওই কণ্ডন ধ্বনিতে, যেন পিতার যন্ত্রণার আর জেগে বসেছে। ওই সত্য জন্মলাভ করা প্রাণীটির মাঝে 2জন নার্স সতর্ক হলো, দেখুন আপনাদের মাঝে এসব কী হচ্ছে জানি না, কিন্তু একজন নবজাতকের জন্য এমন পরিবেশ উপযুক্ত নয়। আমরা বেবিকে কেবিনে দেওয়ার ব্যবস্থা করছি, দুঃখিত। অবশেষে কণ্ঠে উচ্চারিত হলো আবেগে উৎপন্ন পিতার প্রশান্ত কণ্ঠস্বর। নয়নে অশ্রু সে জোরপূর্বক মুছে নিয়েছে। নার্সের মুখোমুখি দাঁড়িয়ে কম্পনমান 2 হাত তুলল আসমান। এক মুহূর্ত দ্বিধা নিয়ে চেয়ে থাকতে পরবর্তীতে নার্স তার আলিঙ্গনের মাঝে হস্তান্তর করল কর্ণনত নবজাতককে। তড়িৎ তরঙ্গ খেলে গেল আসমানের প্রতিটি অঙ্গ পতঙ্গ জুড়ে। অংশকে সে তুলে ধরল একেবারে নিজের বুকে সন্নিকটে। তার যান্ত্রিক হৃদয়ে এক ভাঙ্গন ধরল, এমন ভাঙ্গন ছাড়া পৃথিবীর কোনো শক্তির পক্ষে পুনরায় তাকে যন্ত্রে পরিণত না করা সম্ভব হয়। তোয়ালের মাঝে তার ছোট্ট অংশটি ছটপট করে কাঁদছে। পর্যবেক্ষণ করে গেল অমানিসার নিকুট কৃষ্ণ গহ্বর। উর্জে খুলল সে উপস্থিতি নার্সদের থেকে আড়াল হতে। মাস্কটি খুলল টেনে খানে, অতঃপর ঝুঁকে অধর ছোয়ালো নবজাতকের কপালে। এ যেন অগ্নি পরীক্ষায়। ইস, ও হয়েছে বাবা, আর আনন্দ হচ্ছে আমার। হাওয়ায় উপে যাওয়া কর্পূরের মতো উধাও হলো ক্রন্দন ধ্বনি। দৃষ্টি মেলে নবজাতক নিঃশব্দে চেয়ে আছে পিতার পুষ্ট উষ্ট যুগলের দুপাশে পেয়ে চলা যাওয়া দত্তকে ঘায়ের দিকে। খেয়াল করলো আসমান, অংশ তার হুবহু তার চোখ লাভ করেছে। ছোট্ট দুটি কৃষ্ণ গহ্বর চকচক করেছে তার উদ্দেশ্যে। একটি হাত উত্তোলিত হলো, কোনো ভীতু নয়, নেই সংশয়, শুধু যেন নিবিড় কৌতূহল। ছুঁয়ে দিল অংশ নিজের পিতার কলঙ্ককে। স্পর্শ অনুভবের সঙ্গে সঙ্গে চন্দ্রের অস্ত্রপোটা টপটপ করে গড়িয়ে পড়ল নবজাতকের চেহারায়। অধর তার কপাল বেয়ে কানের নিকটে থামল। অকল্পনীয় এক নমনীয় কণ্ঠস্বর পিছপিছ করে উচ্চারণ করে গেল অমানিসা, পবিত্র আজানের ধ্বনি। কাঁপল তার কণ্ঠ, ভেঙে এলো স্বর, কান্না মিলিয়ে গেল। পিতার আলিঙ্গনে নিশ্চুপ হয়ে শুনে গেল অংশ। অতি মুগ্ধতায় অশ্রুসচল নয়নে চেয়ে রইল সকলে। পরিবেশ শান্ত হতেই নবজাতককে বুকে চেপে আসমান কাউকে কিছু না বলেই হঠাৎ হাঁটতে শুরু করলো। নার্স 2জন উদ্বিগ্ন হতেই বিলাল হাত তুলে তাদের আশ্বস্ত করে দিয়ে পড়লেন। অপরদিকে নিহাত নিঃশব্দে আসমানকে খানিকটা দূর থেকে অনুসরণ করে গেল। হাসপাতালে করিডোর পেরিয়ে নামাজ করে সামনে পৌঁছালো আসমান। কোনো দ্বিধা না করেই জুতোগুলো অভ্যন্তরে প্রবেশ করলো। নিহাত প্রবেশপথে মুখে দাঁড়িয়ে শুধু নীরব পর্যবেক্ষণ করে গেল, কোনো প্রকার বাধা দিল না। নামাজ কক্ষটি ফাঁকা। কিছুক্ষণ আগে মাত্র আসরের নামাজ শেষ হয়েছে, আর কিছু সময় পাতে মাগরিবের ওয়াক্ত পড়বে। আসমান ঈদগামের সামনে মাঝ বরাবর উপ হয়ে অতি সপর্ণে তার অংশকে কার্পেটের ওপর রাখল।
তারপর সোজা হয়ে দাঁড়িয়ে সামনে তাকালো। কয়েক সেকেন্ডে অপেক্ষা, অতঃপর হাঁটু মুড়ে বসে শুক্রিয়া শেষদায় অবনমিত করল তার মস্তক। দ্বিতীয়বার সৃষ্টিকর্তার নিকট নত জানু হলো ওমানিসা। দৃশ্যটি লক্ষ্য করে নিচের অশ্রু আটকাতে বিফল হলো নিহাল, সাথে আমিও। উল্টো করে দ্রুত টিস্যু বের করে চোখ মুছতে থাকলো। সিজদা থেকে উঠে দ্রুত নিজেকে অংশকে পুনরায় কোলে তুলে নিল আসমান। ছোট্ট শরীরের মাঝে তার বৃহৎ দুহাত জড়িয়ে তুলে ধরল, নিজের চেহারায় চুয়ে বিড়বিড় করল, রহমানুর রহিম, আপনি পরম দয়ালু। ভেবেছিলাম আমার ভাগ্য বুঝি শুধুই অভিশপ্ত, কিন্তু না, আপনি আমাকে আজ ভুল প্রমাণ করে দিলেন। আমার বংশের পদার্পণে গুড়িয়ে দিলেন এই অভিশাপ চক্রের রেখাকে। আজ সত্যি প্রমাণিত হলো আপনি কতটা নমনীয়। আমার মতো পাপিষ্টির প্রার্থনা কবুল করেছেন আপনি। শুধুমাত্র কবুলই নয়, আমার গোটা অনর্থক জীবনকে আপনি ভালোবাসার অর্থে পরিপূর্ণ করে দিয়েছেন। ভেঙে এলো আসমানের কণ্ঠস্বর। আপন অংশের দিকে চেয়ে অশ্রুপাত হলো তার, তবুও জারি লাগলো। রক্ষা করেছেন আপনি আমার জ্যোৎস্নাকে, রক্ষা করেছেন আমার অংশকে। আফসোস হচ্ছে আজ, প্রচণ্ড আফসোস। যদি ওই কালো অতীতের দিনগুলো একটাবার আপনার দ্বারস্থ হতাম, তাহলে হয়তো। নিজেকে নিচে সামলালো আসমান, মাথা নাড়ল। অতীত স্মরণীয়, তবে কালো অতীত তার বর্তমানকে অগ্রাহ্য করার মতো ক্ষমতাশালী নয়। সে কোনোদিন তা হতে দেবে না। অংশকে আরও একটু নিকটে তুলে ধরল সে। তাতে অস্পষ্ট কিছু শব্দ করে ক্ষীণ হাতের আঙ্গুলের নবজাতককে আঁকড়ে ধরে চাইল পিতার চেহারার অংশ। এক চিরতে হাসল আসমান, কান্নামাখা হাসি। আমার কৃতজ্ঞতা কবুল করুন খোদা। আপনার রহমতের বাড়িধারা বর্ষণ করুন এই নবজাতকটির ওপর। পিতার অভিশাপ কলঙ্ক কিংবা কলঙ্কিত যেন কোনোদিন তাকে ছুঁতে না পারে। এই নবজাতকের জন্মধাত্রীকে রহম করুন খোদা। তার ভাগ্য আমার সবটুকু সুখ তুলে দিন। সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার পাশে থেকে আজীবন এবং হাসতে থাকে। মাথা তুলে অদূরে তাকালো আসমান, দৃশ্যমান মহাপরাক্রমের উদ্দেশ্য। আজ আপনার দুয়ারেই এই পাপিষ্ট বান্দার জীবনের নতুন অধ্যায় নামকরণ হোক। মাথা চাকিয়ে তুচ্ছ প্রকৃতির প্রায় ওজনহীন অংশের প্রতি কোমল অধরে নিচের অধর স্পর্শে বুলিয়ে এনে আসমান মিয়মান আবেগী কণ্ঠে বিড়বিড় করল, অবশেষে আবির্ভাব তুমি। জন্মদাতাকে ভাসে অনুভূতির ও জলোচ্ছ্বাসে। বেগে গিয়েছে আজ যান্ত্রিকতার দুয়ারে চিরস্থায়ীভাবে চঞ্চলে আবেগে ভাসছে অন্তর। পরিপূর্ণ করেছ তুমি আমাকে আজ। আমার আর তোমার জননীর জীবনের পূর্ণতা নিয়ে তুমি পবিত্র পদতুলিতে উদ্ভাসিত করেছে ধরত্রীকে। তুমি আমার অংশ, আমার অস্তিত্ব, তুমি আমার পূর্ণ। সামান্য একটু থামলো আসমান, আপন মনে বৃত্তিক্ত হাসল। আধাম রেমান পূর্ণ। প্রতি উত্তরস্বরে তীক্ষ্ণ দৃষ্টি শব্দ করে অবশেষে জন্মদাতার কালের অংশ সফলভাবে আঁকড়ে ধরতে সক্ষম হলো অংশ। কেবিনের দরজা খুলতে রোজার দৃষ্টি আপাতত হলো তার জাত এবং কোলের অংশের উদ্দেশ্যে। বিছানায় উঠে বসে আছে সে। যদিও শরীর দুর্বল, তবুও ভালোবাসার চিহ্ন আঁকড়ে নেওয়ার সুতীব্র বাসনা তাকে আচ্ছন্ন করে নিয়েছে। জন্মের পরই সন্তানকে জননীর বুকে দেওয়া হলেও খাস মিটনি তার, বিশেষ করে আসমানের কোলে দেওয়া তাদের সত্য জন্ম নেওয়া অংশ। এই দৃশ্যটি যেন স্বর্গীয় শোকতে নেমে এসেছে, রোজার নয়নকে মগ্ন করেছে। রোজা এবং আসমানের মাঝে নীরব দৃষ্টি বিনিময় হলো। কৃষ্ণ গহ্বর এবং তারকাখচিত উভয় নয়ন জোরে ঘটল সহস্র অবাক্ত অনুভূতির আদান প্রদান। শব্দের উচ্চারণের দরকার পড়ল না, এগুলো আসমান নিঃশব্দে বিছানার পাশে বসে নিজেকে আলিঙ্গনের অতি যত্নে আগলে রাখা অংশকে তুলে ধরল সে জন্মধাত্রীর উদ্দেশ্যে। সামনে ঝুঁকল রোজা, ঝাপসা দৃষ্টিতে মুগ্ধ থাকালে পূর্ণিমার পূর্ণতার তুচ্ছপ্রায় আকৃতির অবয়বে। কেমন অনুভব করলো জননী, প্রকাশের কোনো ভাষা হয় না। কেননা সম্বলিত কাপা কাপা দুবাহু বাড়িয়ে ধরল জ্যোৎস্না। নিজের সন্তানকে প্রথমবারের নাই আলিঙ্গনে তুলে অবলোকন দৃষ্টি ঝাপসা হলো অজর অশ্রুধারায়। ছোটদেহী প্রাণটি ছটপট করে চলল। ডাকো ডাকো নয়নচোরা উন্মুক্ত তাতে খচিত প্রকাট কৃষ্ণ গহ্বরের মাঝে যেন তারাকার ঝিলিক। একদম ওইরকমই সেই চাহনি মুখাবয়বে গাঁথনিতে স্পষ্টতর পরিচয়ের প্রতিফলন কাকতালীয় অনুভবে সীমা লক্ষণ করে গিয়েছে একদম বুকের ডান দিকের একটা স্থানে, শোভা পাওয়া তিল পর্যন্ত। অশ্রু মিশ্রিত কণ্ঠে হেসে ফেলল রোজা। অংশকে তুলে তার কোমল কপাল জুড়ে নিজে কপাল ঠেকে বিড়বিড় করল, 9 মাস 18 দিন গর্ভে লাগলাম আমি, আর আপনি হলেন বাবার কার্বন কপি। এ কেমন অবিচার! নবজাতক কিছু বোঝেনি স্পষ্ট, তবুও ওর চিরায়িত কোমল মুখ জুড়ে এক প্রফুল্ল আহ্বান খেলে গেল। পুনরায় হেসে উঠল রোজা, এক পরিতৃপ্তির হাসি। দৃশ্যটি নিষ্পলক দেখে গেল আসমান, দৃষ্টি ফেরানো তাই। আমার অংশ, আমার ভালোবাসার চিহ্ন, তুমি এই পৃথিবীতে পদার্পণ করে আমায় ধন্য করেছ। তোমার জননী বলল যে তুমি একদম তোমার বাবার মতো দেখতে হয়েছ। আমার চাঁদের টুকরো। দৌড়ে এলো কণ্ঠ, কেঁদে ফেলল রোজা। আসমানে হাত জড়িয়ে গেল তার কাজ জুড়ে।
অতঃপর তার কানের কাছে পিস করে উচ্চারণ হলো, পূর্ণ। হুম, ওর নাম পূর্ণ। ঝট করে রোজা এক পলক তাকালো আসমানের উদ্দেশ্যে, পরক্ষণে আবার দৃষ্টি ফিরালো নবজাতকের পানে। উৎফুল্ল হয়ে বলল, পূর্ণ, আমাদের পূর্ণ, আমাদের পূর্ণ চাঁদ, এবং জ্যোৎস্নার পূর্ণিমা, পরিপূর্ণতা পূর্ণ চাঁদ। মাথা উঁচিয়ে স্বামীর কাঁধে মুখ গুজে দিল রোজা, আঁকড়ে রাখলো ভালোবাসার চিহ্ন পূর্ণকে। আসমান দুবাহুর মাঝে আড়াল করে নিল তাদের, আপন উষ্ণতায় আচ্ছাদিত করে রক্ষা করলো গোটা ধরত্রীর বাহু থেকে, কাছ থেকে। একটা কথা স্মরণে রাখো চাঁদ, তুমি কোনো অভিশপ্ত নও, তুমি আমার ভাগ্য আকাশে সুখের চাঁদ। তুমি সেই চাঁদ যে নিজের কলঙ্ক উদ্ভাসিত রোশনাই তোমার গোটার জীবন রাঙিয়ে দিয়েছ। তুমি সেই চাঁদ যে আমার পূর্ণতাই দান করেছ, উপহার দিয়েছ পূর্ণকে। নিয়মমান হয় না চাঁদ, কখনোই না। আমার এবং আমার সন্তানের অভূতপূর্ব ভাগ্য যে তোমরা আমার মতন এক আপন মহিমায় সমজ্জলিত অস্তিত্বকে স্বামী এবং পিতা হিসেবে লাভ করেছি। তুমি আমার কলঙ্কিত চাঁদ, এক কলঙ্ক অভিশাপ নয়, পরাক্রান্ত শক্তি। মাথা তুলে বিভীষিকা খচিত কপাল জুড়ে অধরের স্পর্শ বলিয়ে আনল রোজা। অন্তত যত্ন ভরে শীতল হয়ে এলো আসমানের হৃদয় স্পন্দন। তবুও এতটুকু বাকি রইল বা অর্থাৎ তার কোনায় কথাগুলো বলেছে, নিশ্চয় কারো না কারো নিকট ঘটে যাওয়ার ঘটনার আভাস পেয়েছে। আমার তো মেয়েটা নিঃস্বার্থ ভালোবাসা বিলিয়ে দেয় যায় সে, যাদের শক্তি সে অবলোকন অমানিসায়। সে যে স্বয়ং জ্যোৎস্না, চাঁদকে উদ্ভাসিত করাই যার ধর্ম। সে যে অমানিসার মহারানী, আধার পথের পথই হওয়াই তার কর্তব্য। ভালোবাসি জ্যোৎস্না, ভালোবাসি চাঁদ। এর বেশি আর কিছু উচ্চারণ করা সম্ভব হলো না। একে অপরের কপালে কপাল ঠেকালো। অশ্রুর সকল ধকল আজ পাত মেনেছে, টপটপ করে করিয়ে চলেছে উভয়ের কপাল বেয়ে। সিক্ত অনুভূতির মাঝে পূর্ণতার বিচারণ। তাদের রক্ত, তাদের অংশ, তাদের ভালোবাসার চিহ্ন অবশেষে এক সূক্ষ্ম সমাপ্তির ইশারা। 2 সপ্তাহ পর পুরো ঢাকার নিকটবর্তী একটি স্থান, কবরস্থানের বাহিরে একজন দারোয়ানের অলস মোহরে। তার নির্যাচ্ছন্ন মুহূর্ত ভাঙল এক বিলাসী গাড়ির চাকার মৃদুমন্তর কর্কশ শব্দে। দুটো সোজা হয়ে দাঁড়িয়ে চোখ কষলে তাকালো সেই সাবধানী ভঙ্গিতে, অন্যথায় চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। কালো বর্ণের তক্তকে পৌঁছা রেসিং মডেলে গাড়ির দরজা খুলে বাহিরে পা রাখলো আসমান। পরিধানে খাকি শার্ট এবং কালো ফরমাল। অদ্ভুত হলেও সত্যি, সেদিন তার গাড়িটি হাসপাতালে পৌঁছে দিয়েছিল অচেনা লোক দুটো। অদ্ভুত তাই না? প্যাসেঞ্জার সিটের দরজা খুলে হাত ধরে সে নেমে আসতে সাহায্য করলো খয়েরি বর্ণের সালোয়ার কামিজে আচ্ছাদিত রোজাকে। অর্ধাঙ্গিনীর কোলে তাদের ভালোবাসার চিহ্ন পূর্ণ। ছোট্ট দেখি 14 বয়সী ছোট্ট শিশুটি নমনীয় কোমলে বস্ত্রে আবরণে মোড়া। একটি ছোট্ট পাতলা হুটি অভ্যন্তরে পরলে। রোজা বেশ সাবধানে পূর্ণকে ধরে রেখেছে। কবরস্থানের প্রবেশপথের নিকটে এসে আসমান সন্তানকে নিচে কোলে তুলে নিল। দিবালোকের রশ্মি হতে আড়াল করে এগিয়ে গেল। বছরখানিক পুরাতন কবরের সামনে এসে উভয়ে থমকালো। পলকে এখন স্পষ্ট করে খচিত ইউনুস রহমান। নিজের মাথায় ওড়না ছাড়িয়ে নিয়ে নিষ্পলক তাকালো রোজা। আসমানের হাতের বাঁধন তার কাঁধে চাপল, ভরসা দিল যেন। আর তো দৃষ্টিটি স্বামীর উদ্দেশ্যে চেয়ে পরক্ষণে কবরের দিকে ফিরল সে। কেমন আছো দাদু? রোজা কণ্ঠস্বর মিয়কমান শোনালো, অসংখ্য আবেগ জড়ানো তাতে। এক ফোঁটা অবাধ অস্ত্র গড়িয়ে পড়ল রমণীর নয়ন থেকে। যে মানুষটাকে নিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে সবকিছু সূত্রপাত হয়েছিল, আজ তার সামনে নিচে গোটা পরিবার সমেত হাজির হয়েছে রোজা। তার এই সুখ, এই প্রাপ্তি ওই মানুষটা ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ। নিজেকে সংযত করে রোজা বিড়বিড় করল, দেখেছো দাদু, তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই হয়েছে। আমার জীবন আজ পরিপূর্ণ, মা হয়েছি আমি, তোমার নাতির জননী। আজ আমার জীবনে সবকিছু আছে, শুধুমাত্র তুমি নেই। তোমার প্রতি আমার খুব অভিমান। কেন চলে গেলে তুমি? আর একটু সময় ক্ষেপণ করা যেত না? এই সুখের মুহূর্তটুকু নিজের চোখে উপলব্ধি করা যেত না? দাদু, তোমার চুরিকে তিল তিল করে মানুষ করেছো তুমি, আর একটু বেশি তার পাশে হাতটা ধরে থাকলে কি ক্ষতি হতো? দাদু, দাদু আমার। দাঁতে অধর কামড়ে ধরল রোজা। ওই বৃদ্ধ মানুষটির অমায়িক হাসি মাখা চেহারায় ভেসে আসছে তার নয়ন পটে। প্রচণ্ড স্মরণে আসছে অতীতের স্মৃতিগুলো, যার জন্য তার অমূল্য জীবনে পরিবর্তন। যদি না ইউনুস রহমান থাকতেন, তাহলে হয়তো কোনো দিনও আসমান নামক এক রৌদ্র অস্তিত্বের সঙ্গে তার সাক্ষাৎই হতো না। রোজার জীবনে প্রতিটি লগ্নে, প্রতিটি চেতনায় না থেকেও গভীর প্রভাব ফেলে গিয়েছে ইউনুস। নিজের নাতনিকে গড়ে গিয়েছেন আপন সন্তানের মতো। পকেট থেকে নিচের রুমাল বের করে প্রেয়সীর অস্ত্রোচ্চার মুছিয়ে নিল। তার হাত ধরল আসমান, অতপর সামনে ফিরল, এগিয়ে গেল কবরের একদম সন্নিকটে। কোলে তার পূর্ণ ডাকো ডাকো নয়নে চেয়ে আছে সে পিতার কাঁধ আঁকড়ে ধরে। থমকালো আসমান, দমকা হাওয়ায় আসতেই পূর্ণকে চেপে ধরল, আড়াল করে নিল প্রকৃতির দণ্ডের হাত থেকে। অতপর তাকালো কবরের মাটির উদ্দেশ্যে। স্মৃতির পাতা উল্টালো, স্মরণে এলো বৃদ্ধ মানুষটির আর্জি, আমার চরণকে সুখী দিও, একটুখানি সুখ।
দুঃখিত। আপনার কথা রাখা কোনোদিনও সম্ভব হবে না এই অভিশপ্ত অমানিসার পক্ষে। সেদিন উচ্চারণ না করলেও অন্তরে বাক্যটি ধ্বনিত হয়েছিল বারংবার, কিন্তু আজ বহু সময় পেরিয়ে সম্পূর্ণ ভিন্ন কথার উত্তর উচ্চারিত হলো। আমি কথা রেখেছি দাদু। রোজা নীরব পর্যবেক্ষণ করে গেল দৃশ্যটি। আসমান হাঁটু মুড়ে উবু হয়ে বসল। পূর্ণ ছোট মাথা হেলিয়ে তাকালো কবরের দিকে, ভীষণ কৌতূহল আবেগে তাতে। উনি তোমার মাম্মাম আর পাপার দাদু প্রজাপতি। তুচ্ছ একটি হাত পূর্ণ বাড়িয়ে ধরল। অস্পষ্ট এক স্বর নির্গত হলো। আসমান ছেলের হাত সাবধানে ধরে আলতো করে স্পর্শ করালো কবরের মাটিতে। অতপরই সরিয়ে নিল, চুমু খেলো ছোট্ট হাতে। তারপর উঠে দাঁড়ালো, পেছনে সরে রোজার নিকটে গিয়ে দাঁড়ালো। মুখ তুলে পূর্ণ কপালে স্নেহের স্পর্শ শুয়ে দিল রোজা। তার কোমর চুড়ে গিয়ে জড়িয়ে গেল আসমানের একটি হাত, অপর হাতে তাদের অংশ পূর্ণ। হাসল রোজা, আসমানের নাকে নাক ঘিচে কাঁধে মাথা রেখে কবরের উদ্দেশ্যে তাকালো। দাদু, তোমার চোরে সুখে আছে, খুব সুখে। উভয়ই চেয়ে রইল এক দৃষ্টিতে। মৃদু মন্তর হাওয়া বয়ে চলল, কেশগুচ্ছ এলোমেলো হলো, মনে যাতে হাত উঠল। পূর্ণ আপন অপরিণিত দৃষ্টিতে অবলোকন করল পিতামাতাকে। সময়টি মধুর স্বর্গীয় সুখময়। অতিবাহিত হয় সময় নামক অপ্রতিরোধ স্রোতঝিনী দুর্বার স্রোত। উজান ভাটির উপত্যাখান পতনের ধারায় খচিত হয় নবযাত্রা। ঋতুর বদলের মাঝে ঘুরে ফিরে আসে সুখ, শান্তি এবং ভালোবাসা ধরত্রী নয়ন জুড়ে। জীবনের অপ্রয়োজনে অসীম সংগ্রামরত মানুষগুলো হাসিল করে একটুখানি ভালো থাকার অধিকার। এ তাদের পুরস্কার। পরাক্রমশালী সংস্থা কর্তৃক পরীক্ষণের পর নিবেদিত কাঙ্ক্ষিত মধুর ফলাফল। লিটল স্টার কিন্ডার গার্ডেন। সপ্তাহের অন্তিম দিন বৃহস্পতিবার ক্লাস জুড়ে অনুষ্ঠিত হয় গান, ছবি আঁকা, আবৃত্তি, নাচ ইত্যাদির মতো সৃজনশীল কার্যক্রমে। আজও তার ব্যতিক্রম নয়। উৎফুল্ল নিষ্পাপ চোখগুলো, চোখমুখ জুড়ে এক বিচলতার খুশির আহ্বান জিলি খেয়ে যাচ্ছে তাদের বৃহৎ সরু বৃত্তাকার বিভিন্ন আকৃতির নয়ন জোরে। আপাতত তার একটিমাত্র দিক, একটি স্টুলের ওপর জলপাই রঙের একটি ইউনিফর্ম পরিধানকৃত ছোট্ট শিশুটি হাঁটুর উপর হাত তুলে বসেছে। হাতে শোভা পাচ্ছে কাষ্ঠবর্ণের একটি বাদ্যযন্ত্র, উকুলেলে। তার মধুর সূর্যাস্তায় চারিপাশ মুখরিত। শিক্ষক শিক্ষিকাগণ কিঞ্চিত আবেশিত ভঙ্গিতে চেয়ে আছে দৃশ্যটির হাতে দৃষ্টি ফেরানোর, তাই ক্ষণিক মুহূর্তে সুরেলা জাদু। অতপর শিশুটির সঙ্গে একেবারে অমানানসই দারাজ কণ্ঠের আহ্বান এক লম্হাই গোটা শ্রেণী কক্ষকে ঐন্দ্রজালিক মায়াজালা ঘিরে ধরল। বাগিচায় বুলবুলি তুল ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল। আজ তোর ফুলে কলিদের ঘুম টোটেনি, চন্দ্রাতে বিবল। শিশু সুবল দারাজ ভাঙা কণ্ঠের মাঝে নজরুলগীতির আহ্বান ঠেকালো দারুণ অনুভূতির জাকি আনা। প্রত্যেক পঙ্ক্তিতে পঙ্ক্তিতে জড়িয়ে অজস্র আবেগের খেলা। এক মনে উকুললে স্ট্রংয়ের আঙ্গুল খেলে চলেছে। আজও হাই রিক্ত শাখায় উত্তরে রায় জুড়েছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিফল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি তোল। প্রতিটি মানুষের অন্তরে তোলা দেয় এক অপরিপক্ষ অথচ মায়াবী সুরের খেলা। অনুভূতি ভাজে ভাজে বাধা পড়ে অন্তর। নিজের অস্তিত্ব যেখানে অনুধাবন করা, তাই ক্রমশ ম্রিয়মাণ হয়ে সেই সুরের ছন্দাপতন ঘটলেও তাই কেউই সম্মোহনীয় আবেশা করতে বেরোতে পারল না। শিশুটি নিচের হাতে উকুলেলে নিয়ে স্টুল থেকে লাফিয়ে নিচে নামতেই ধপ করে হওয়া শব্দটি সকলে চাদর মহৎ ভাঙল। তাৎক্ষণিক নড়চড়ে উঠল সকলে, করতালিতে উদ্ভাসিত হলো চারিপাশ। আউটস্ট্যান্ডিং! তুমি এত চমৎকার গান গাওয়া কোথা থেকে শিখেছ পূর্ণ? শিক্ষিকার প্রশ্নে শিশু পূর্ণ মাথা হিলিয়ে মুচকি ফিরে আসলো। তার মসৃণ কপালের এক প্রান্তে গভীর এক অটলের উপত্যি ঘটল তার। কোমল সেই স্নিগ্ধ হাসিতে সে জানালো, আমার পাপ্পার কাছ থেকে। মিথ্যা কথা, তোমার স্টেপ মাদারের ডিএনএ তোমার ভিতরে ঢুকে গিয়েছে। প্রফুল্ল হলো সকলে। শিক্ষিকা তার কাঁধে চাপড়ে বলল, তোমার পাপ্পা ইউ মিন মিস্টার নীলাদ্রি? জি, আমার পাপ্পা আমাকে রোজ ঘুম পাড়ানোর সময় এই গানটা গায়, আমার খুব 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 প্রিয়। বড় মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করে শিশুটির মাথায় হাত রাখলে দিলেন শিক্ষিকা। কিন্ডার গার্ডেনে আরও সব দুর্দান্ত শিক্ষার্থী থাকলেও এই ছেলেটির প্রতি তিনি সম্পূর্ণ অজানা এক কারণে প্রচণ্ড মাতৃত্ববোধ করেন। ক্লাসের সমাপ্তি হতেই শিশুদের দল ছোটাছুটি করে বেরোতে আরম্ভ করলো। পূর্ণধীর পদক্ষেপে কাঁধের বাঘটি টেনে দীর্ঘ করিডোর বেয়ে এগোতে লাগলো। চারিপাশে তার পরিচিত বন্ধুরা সকলে হাত নেড়ে দৌড়ে যাচ্ছে। পাল্টা হেসে তাদের বিদায় দিল পূর্ণ। এক হাতে তার একটি ট্যাব, তাদের ব্লুটুথ ইয়ারপড যুক্ত করে কিছু একটা শুনে চলেছে সে এক নাগারে। ওসো পূর্ণ নিজের পিঠে খানিক ধাক্কা অনুভব করলো। চট চলতি এয়ারপোর্ট খুলে ফিরে তাকালো পূর্ণ। একদম মেয়ে সহপাঠী ডাকর ডাকর উত্তেজিত দৃষ্টিতে চেয়ে আছে। হাসলো পূর্ণ, শুধালো, বলো সুপ্রিয়া, তুমি আজকে দুর্দান্ত গান গেয়েছ, ধন্যবাদ। তোমার পাপ্পাও কি তোমার মতোই এত চমৎকার গায়? খানিক ভাবলো পূর্ণ, পরবর্তীতে মাথা হেলিয়ে জানালো, আমার পাপ্পা আমার চাইতেও অনেক অনেক অনেকক্ষণ ভালো গায়। তোমাকে শোনাবে? আমাকে শোনাবে?
অন্যখানে থমকালো। সুপ্রিয়া উৎফুল্ল ভঙ্গিতে চেয়ে আছে। তার দৃষ্টিতে চেয়ে অমানিসার অংশ জানালো, আমি দুঃখিত সুপ্রিয়া, কিন্তু আমার পাপ্পা আর তার পরিবার বাদে কাউকে কখনো গান শোনাই না। তুমি রেকর্ড করে আনবে? দুঃখিত। জবাবে মেয়েটি বিষাদী নয়, বরং খানি কৌতূহল মনে হলো। উভয় করিডোরে ধরে এগিয়ে গেল। চাট করে পূর্ণর হাতের ট্যাপ নজরে আসতে সুপ্রিয়া শুধালো, তবে ওটাতে কি করছো পূর্ণ? শিখছি। কি শিখছে জানতে পারি? জাপানিজ ভাষায় কিভাবে বাবাকে সম্বোধন করা হয়? জাপানিজ কি বলা হয়? ও তো সামা। কোরিয়ানে বলে আপ্পা, উর্দুতে বলে আপ্পা, ইতালিয়ান, রাশিয়ান ও পাপ্পা। বিস্মিত হয়ে সুপ্রিয়া চেয়ে থাকলো উত্তেজিত হয়ে। ব্যাপারটি বর্ণনা করে যাওয়া অন্যের উদ্দেশ্য। ছেলেটির প্রকাশ গভীর কৃষ্ণগহ্বর খচিত নয়ন জোরে অনুভূতির খেলা জানো। তুমি কতগুলো শিখেছ? এই পর্যন্ত 22 খানা হবে। এতগুলো ভাষাতে তোমার বাবাকে ডাকা শিখেছ কেন? পাপ্পা বললেই হয়। আমি তো আমার বাবাকে ডাচ বলে ডাকি। মৃদু হাস্যপূর্ণ পুষ্টকমল অধরে তা ঠেকালো ভীষণ মায়াবী রহস্যময়। না চাইতেও সেই হাসির পানে চেয়ে নিজেও প্রফুল্লতায় চেয়ে গেল সুপ্রিয়া। পরাকরি বিড়বিড় করলো, তুমি তোমার পাপ্পাকে খুব ভালোবাসো, তাই না পূর্ণ? গুটি গুটি পায়ে কিনটা গার্ডেন থেকে বেরোতেই সামনের দৃশ্যে কয়েক মুহূর্তের জন্য স্থবির করে দিল পূর্ণকে। চেহারায় প্রতিস্ফুটিত হলো তার প্রফুল্লতার জিলে। কৃষ্ণ গহ্বর নয়ন জুড়ে খেলে গেল দারুণ উত্তেজনা। মাই সানফ্লাওয়ার। নীলচে শার্ট এবং জিন্স পরিধানে উৎফুল্ল সুদর্শন চেহারাটি পূর্ণর অন্তরে খুশিটিও খেলিয়ে দিল। তার পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ, মামা, চাচা, বন্ধু, শিক্ষক, এক নাগারে ক্রাইম পার্টনার নিহাত। ছুটল সে উদ্যত বাহুতে। মাচা। শিশু সুবল খিলখিলে হাসির উৎকিরণ গড়াতেই নিহাত দৌড়ে গিয়ে তাকে এক চরকায় কোলে তুলে একেবারে কাঁধের উপর চাপিয়ে বসালো। তার ঘাড়ে আঁকড়ে ধরে হাসতে থাকলো। প্রচণ্ড উত্তেজিত কঞ্চে বলল, মাচা মাচা মাচা, তুমি এসে গিয়েছ? এসে গিয়েছি। আমার চিঙ্কুটাকে ফেলে বেশি দিন থাকি কি করে? তুমি কিন্তু এবার দিনে যেতে পারবে না, খবরদার। অবশ্যই, এবার শ্বশুর আব্বার ভিটায় ঘরজামাই হওয়ার পরিকল্পনা নিয়েই এসেছি। নিহাত চোখ টিপ দিতেই হেসে উঠল পূর্ণ। আজকে আমরা অনেক মজা করবো, তাই না? একদম গুরুদেবের কালেমা কানে উড়ে ধরে নাচবো। সেই বলো, দাদু গেলে চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল পমকে। কি দেখে ভাই? খোকা বাবু চাই লাল জুতো পাই, বড় বড় দিদিরা সব উকি মেরে চাই। আসমান ভাই অবুক অবুক অবুক। নিহাত কানে চড়ানোর টান পড়তেই গানের সুরে হরহরিয়ে রূপান্তরিত হলো আর্তনাদে। পাশ থেকে তীব্র কৃষ্ণগহ্বরে যে অমানিসা শুধালো, আমার অংশকে এসব কি শেখাচ্ছ তুমি? আজকে বাড়িতে চলো, তোমার হচ্ছে। কোন দুঃখে চেয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। পাপ্পা। কর্ণগোচর হতেই আসমানের নিহাতের উপর থেকে দৃষ্টি সরিয়ে সামদানের দিকে তাকালো। পূর্ণ বিস্তার হেসে দু বাহু বাড়িয়ে ঝুঁকে আসতেই তীব্রতর দৃষ্টি কমলে আবহে ছেয়ে গেল। তাকে নিহাতের কাছ থেকে হাঁটিয়ে নিজের আলিঙ্গনে তুলে নিল আসমান। তার বুকে মাথা গুজে বার কয়েক হাসল পূর্ণ। নিহাত পেছনে ছাড়া পেয়ে নিচে কানের লতি ডলতে ডলতে গিজগিজ করতে থাকলো, বাজিরে বাজি, জল্লাদ হাউ, জল্লাদ কা। তার বেদনায় থোড়াই কেয়ার ভাব দেখিয়ে আসমান নিচের অংশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করলো, আজকের স্কুল কেমন কেটেছে প্রজাপতি? খুব ভালো। আমি তোমার ইউনিফর্ম কোথায় আপু? সমাপ্ত করার আগেই থমকে গেল পূর্ণ। আসমানের দৃষ্টি তার ছোট্ট অবয়ব জোরে সাদা শার্ট এবং জলপাই রঙের প্যান্ট পরিধানে থাকলেও কিঞ্চা কাটিনের ব্যাচ সম্মিলিত ইউনিফর্মটি উধাও। শার্টেও কিঞ্চিত ধুলাবালি লেগে রয়েছে। মুখ তুলে তাকালো অংশ। পিতা গলা চড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে জানালো, একটা মেয়েকে দাঁড় দিয়েছি পাপা। মেয়ে? তুমি এই বয়সে মেয়ে পটানো শুরু করে দিয়েছো? চাপাস বাঘের বাচ্চা, না তুকু তুকু বাঘের ভাতিজা। শাট আপ। বিরক্তি ভরে নিহাতের পিঠ চাপড়ে সরিয়ে দিল আসমান। পূর্ণের উদ্দেশ্যে বলল, কেশকুচ্ছ আঙ্গুল চালিয়ে তা গুছিয়ে দিতে দিতে শুধালো, কেন তারা দিয়েছ জানতে পারি? মাথা তোলালো পূর্ণ। অবশ্যই, মেয়েটা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল পাপ্পা, আর দেখে সবাই হাসাহাসি করছিল। তুমি করনি? অংশ এবার জোরে জোরে ডানেভাবে মাথা নাড়ল। সেদিন যখন মাম্মাম কিচেনে পিছলে পড়ে গেলেও তুমি তো হাসনি। তাৎক্ষণিক যাবৎ মজার পরিবেশে থাকলেও বর্তমানে সম্পূর্ণ স্থির হয়ে মুক্ত এক দৃষ্টিতে ছোট্ট ছেলেটির উদ্দেশ্যে চেয়ে রইল আসমান এবং নিহাত। সে আপন মনে বলে যাচ্ছে, আমি তোমাকে দেখে শিখেছি পাপ্পা, মেয়েদেরকে সম্মান করতে হয়, রক্ষা করতে হয়। তাই আমি মেয়েটিকে উঠতে দাঁড়াতে সাহায্য করেছি। ওর জামা ময়লা হয়ে গিয়েছিল তো ধুলোয়, তাই আমার কোটটা ধার দিয়েছি। তুমি না হয় আমাকে একটা নতুন ইউনিফর্ম কিনে দিও, কিন্তু আমার মন বলেছে কিন্তু হবে না। দেখবে আগামীকাল ওরটা ঠিক ফিরিয়ে দেবে মেয়েটা। বিনা কারণেই আসমানের নয়নজোড়া সিক্ত হয়ে উঠল। জলজল করলো তার দিবালকের রোজটি প্রতিফলিত করে। কিছু বলতে সক্ষম হলো না সে, শুধু ওই অংশকে আরো চরলভাবে নিজের মাঝে আঁকড়ে ধরে তার অস্তিত্বের সুবাস প্রাণ ভরে গ্রহণ করল। নিহাত তেষ্টাতে নয়ন বিরমে দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তার পিঠে হাত বুলিয়ে হাসল। ওয়েল ডান সানফ্লাওয়ার, ইউ আর গোয়িং টু বি আ গ্রেট ম্যান। জবাব স্বরূপ পিতাকে প্রাণ ভরে আঁকড়ে ধরল পূর্ণ। এই ভরসায় আলিঙ্গনে যেটা গোটা ধরত্রীর মাঝে সে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।
আর একটি মমতায় ঘেরা ছায়াতলে অবশ্য রয়েছে তার মায়ের কোল। মেঘতির উষ্ঠ ধোয়া ওঠা কফির মগে চুমুক দিয়ে এক প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করলেন বিলাল। আধপাকা গভীর অন্তরালে অধৈর্যরা তার উৎফুল্লতায় আবর্তিত হলো। আরও কয়েক চুমুক করা কফির সাথে আচেতন করে তিনি বিড়বিড় করলেন, আই মিস দিস। মোহনীয় এক ধ্বনি তুলে হাঁকল চারুলতা। নিজের কফিতে চুমুক দিয়ে বলল, তুমি প্রতিবারই এমন বলো ড্যাড। কেন বলবো না, মিস করি বলেই বলি। তুমি আর জামাই তো বছরে 6 মাসে ফরেন ট্রিপে থাকো, বাকি 6 মাস চট্টগ্রামে। এইদিকে যে একটা বুড়ো বাবা আছে তার খেয়াল আছে নাকি? চারুলতা কফির মগ নামিয়ে রেখে নিজের পিতার উদ্দেশ্যে চাইল। অবয়ব তার শক্ত সামর্থ্য, চেহারা জুড়ে কিঞ্চিত বয়সের রুক্ষ ছাপ এবং শুভ্র হাসি হয়ে আসা কেষ্টজি ব্যতীত তার বয়স আন্দাজ কখন কঠিনই বটে। প্রথমত, ওটা ফরেন ট্রিপ না, ওটাকে বলে ওয়ার্ল্ড ট্রাভেল। দ্বিতীয়ত, চট্টগ্রাম আমার শ্বশুর বাড়ি, আই মিন নিজের বাড়ি। তৃতীয়ত, তুমি এখনো পুরো মানুষ নও ড্যাড। আসমান ভাইয়ের সাথে বেরোলে তোমাকে অনায়াসে বড় ভাই হিসেবে চালিয়ে দেওয়া যাবে। হেসে ফেললেন বিলাল। হাত বাড়িয়ে নিজের মেয়ের মাথায় চুল এলোমেলো করে দিতে দিতেই খিলখিল করে হেসে আদরটুকু গ্রহণ করে নিল চারু। আজও যেন বাচ্চাটি রয়ে গিয়েছে কন্যা তার চোখের সামনেই। কখন হামাগুড়ি দিতে দিতে বর্তমানে সংসারী হয়ে উঠেছে তার চারুলতা। বিলাল যেন টেটটুকুও পায়নি। হাতে কোনো কিছু বছর পেরিয়েছে নিহাত এবং চারুলতার বিয়ের। পূর্ণের জন্মের কয়েক মাস পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। এর মধ্যে দিয়ে পরিপূর্ণ হয়ে ওঠা গোটা রেমান পরিবার। বছর 3 পূর্বেই রেমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দায়িত্ব আসমানের উপর অর্পিত করেন বিলাল কোম্পানির সিআই হিসেবে। বর্তমানে ছেলেটি তার ভীষণ কর্মব্যস্ততা এবং দায়িত্ববানও বটে, তবে পারিবারিক কর্তব্য সে কোনোদিনও ভাটা পড়তে দেয়নি। অভূতপূর্ব শক্তিতে সামলে গিয়েছে তার নিজস্ব পরিবার হোক কিংবা ব্যবসা। এক্ষেত্রে চারুলতাও ভীষণ সাহায্য করেছে। বোর্ড অফ ডিরেক্টরের প্রধান হিসেবে তার দায়িত্ব নিহাতি কম কিছুই নয়। নিজেদের চট্টগ্রামের অ্যাপার্টমেন্টে থেকে তাকে প্রায়শই ঢাকা যাতায়াত করতে হয় এই উদ্দেশ্যে। তবুও নতুন জীবনের সঙ্গে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছে উভয় রেমান সন্তান। আসমান মনোযোগ হয়েছে ব্যবসায়ী প্রতিপত্তি বৃদ্ধিতে এবং নিজের পরিবারের সঙ্গে সময় অতিবাহনে। অপরদিকে চারুলতা নিজের বিবাহিত জীবনে শৃঙ্খলিত হওয়ার বদলে মুক্ত বিহঙ্গের সঙ্গে জুড়ে পরিণত হয়েছে দাদনহারা ছিলে। নিহাতের নিজস্ব ব্যবসা রয়েছে, বাইক রাইডিং কোম্পানির কার্যক্রম এবং এক্সক্লুসিভ শোরুমের কাজ তার তুঙ্গে। তবুও নিজেদের জন্য আলাদা সময় রাখতে তার কখনো কার্পণ্য করে না। জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করার বদ্ধপরিকর এই দম্পতি নিজেদের উপার্জনের নির্দিষ্ট অংশ ব্যবহার করে প্রতি বছর নির্দিষ্ট কিছু দেশ ভ্রমণে যায় তারা। তাছাড়া হুটহাট বাইক নিয়ে নাইট সাফারির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 3.5 দিন পায়ে দিয়ে ঝগড়া করে, আবার দূরে গেলে একে অপরকে ভিডিও কলে রেখে ঘুমিয়ে পড়ার মতন মুহূর্তের কমতি নেই তাদের মাঝে। সুখী তারা, প্রচণ্ড সুখী, যা উপলব্ধি করে বিলাল রেমান নামক পিতার অন্তর কানে কানে পরিপূর্ণ। ভালো কথা, তোমরা তো গতকালই গ্রিস থেকে ফিরেছ, তবে আজই বাড়িতে আসার ব্যাপারটা কেমন হলো? আগে জানাওনি কেন? পিতার প্রশ্ন ছাড়াও খানিক রহস্য করে হাসলো, তারপর বলল, ভাইয়া বলবে। আসমান বলল, কেন? ভাইয়া তোমাকে কিছু জানাননি ড্যাড? বিলাল উত্তর করা পূর্বেই মেঘতির ভবনে প্রবেশ করল এক ঘূর্ণিঝড়ে। এ যেন দুর্বদ্ধ এক ঝড় বাউ। মাতাল হাওয়ার বেগে ছুটে আসছে এক অবাধ্য নিহাত এবং তার পেছনে পাগলা ঘোড়া ছোটানোর বঙ্গরতি পূর্ণ। তাদের সম্মিলিত কণ্ঠে কম্পিত হলো গোটা মেঘতির। আহা, কামনে রাখি বাঁধিয়া এই মনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে বধুয়া, পরাণ যায় চলিয়া রে, পরাণ যায় চলিয়া রে। চাচা ভাতিজার লাম্পজাম্প সঙ্গীত কর্মসূচির উদ্দেশ্যে বাকরুদ্ধ চেয়ে থাকলো বিলাল এবং চারুলতা। এক দীর্ঘশ্বাস নির্গত হলো বিহঙ্গের অর্ধাঙ্গিনীর অধর পেয়ে। স্বামীর তার কোনোদিনও শুধরাবে না। তা বিয়ে হলেও বাকি 4.5 বছর বয়সী পূর্ণর পাশে তাকে এর চাইতেও বাচ্চা অনুভূতি হলো। বিলাল নিজের জামাই এবং নাতির কার্যক্রমে বিরোধীতে হলেন ভীষণ। নাতি তার ঝটপট করে তার কোলে লাফিয়ে পড়ল, পরক্ষণে হেলতে দুলতে সঙ্গ দিল নিহাতের পাগলামো কার্যক্রমে। বরং চোখের পেছন পেছন ছেলের স্কুল ব্যাগ হাতে নিয়ে প্রবেশ করলো আসমান। এক নজর তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। জানে চাচা ভাতিজা একসঙ্গে হলে কোনো থেকে নিস্তার নেই। পূর্ণর ব্যাগটা সেই সোফায় রেখে পরিধানের কোট খুলে সাথে হাতা কোটাতে কোটাতে কিচেনে এলো। ফ্রিজ খুলে আপেল এবং কলা বের করলো। পূর্ণর জন্য কিছুটা ফ্রুট কাস্টার্ড করে দেওয়া যাক, এমনিও চিন্তা ভাবনা। শপিং কোর্টে নামিয়ে পকেট থেকে নিজের ফোন বের করে দেখলো মিসেস শ্রীমান। মাই মুনলাইট। বেশি ব্যস্ত? মেসেজগুলো চিন করা হলো না, হলেও কোনো রিপ্লাই নেই। একটি ঢুকিলে কি যেন ভাবলো আসমান, অতপর ডায়াল লিস্টে গিয়ে কল করলো। যথারীতি রিসিভ হলো না। অপর প্রান্ত থেকে এক যান্ত্রিক কাউন্টার জানালো, আপনি যে নাম্বারে ডায়াল করেছেন সেই নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। ফোন কেটে দিয়েছে। অনুধাবন করে কিঞ্চিত তীর্যক হাসল আসমান। পরক্ষণে মোবাইল দেখে ফলে মনোযোগ দিল। ছোট ছোট কিউব আকারে তা কেটে নিতেই খেয়াল হলো অংশ তার গুটি গুটি পায়ে কিচেনে হাজির হয়েছে। কোনো প্রকার বিরক্তি অভ্যাস না ছাড়াই সে একটি স্টুলের সাহায্যে
কাউন্টারের উপরে চড়ে চুপটি করে বসে পিতার কাজগুলো দেখতে থাকলো এক মনে। আসমানও কেবল কমল হেসে নিজের কাজ জারি রাখলো। পাপ্পা, আই, আপু, ড্যাড বলো প্রজাপতি, বাবাই, হুম। অথচ মা। থমকালো আসমান, হাতে চড়িখানা সাবধানে কাউন্টারে রেখে দিয়ে মুখ তুলে তাকালো। অংশধর ফাল করে চেয়ে আছে, অত জোরে এক চিলতে হাসির ধরা। মাথা কাত করে তার উদ্দেশ্যে চেয়ে আসমান চোতালো। কতবার কত রকমভাবে ডাকার অর্থ। মাম্মাম ডাকে, আমিও ডাকবো। কিলকিল ধ্বনি তুলে হাসল পূর্ণ। আমানিসার আস্তরণে দীপ্তি মহামা উত্থান ঘটিয়ে জানালো, আবার পৃথিবীর সব ভাষা শিখবো পাপ্পা, শুধু তোমাকে ডাকার জন্য। স্তম্ভিত হয়ে চাইলো আসমান, এক দৃষ্টি চেয়ে রইল সন্তানের দিকে। পূর্ণ বেশি বেশি কিছু ভাষা নিয়ে নিজের চর্চা করেছে তার অজ্ঞতা নয়। তবে তার উদ্দেশ্য কোনোদিনও এমন কিছু ছিল না তা উপলব্ধিতে বেগ পোয়াতে হয়। অজান্তে একটা ঢোক কলাদঙ্করণ করলো অমানিসা। এই ছোট্ট অংশটি জন্মের পর হতে প্রতিটি দিন তার এক ঝাঁক রঙিন অনুভূতিতে মরানো যেন। সন্নিকটে এগিয়ে পূর্ণকে একটানে কাউন্টারের উপর দাঁড় করালো আসমান। ছলছলে নয়নে জিজ্ঞেস করলো, এত ভালোবাসো কেন আমায়? কারণ তুমি যেমন আমার মামামের চাঁদ, তেমন আমার জগতের সূর্য রশ্মি পাপ্পা। অবাধ্য অশ্রু করাতে দিল না আসমান। সন্তানকে নিকটে টেনে তার ছোট্ট অথচ শক্তিশালী বুকে মাথা টেকিয়ে আঁকড়ে নিল অস্তিত্ব মাঝে। পূর্ণ পিতাকে শক্তভাবে আঁকড়ে ধরল, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করল, আমি তোমাকে অনেক ভালোবাসি পাপ্পা। পাপ্পা ও প্রজাপতিকে খুব 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 ভালোবাসে। পিতা কাঁধে মাথা গুঁজে দিল পূর্ণ। বেশ কিছুদিন পূর্বের ঘটনা আজও ভাসল নয়নে। পার্কের মানুষগুলো পিতার অক্ষরিত চেহারায় ঠিক কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল। সমস্ত শরীরে সেদিন দুর্বল দুঃসাহসে তরঙ্গ খেলে গিয়েছিল, তার ক্রোধে উন্মুক্ত হয়েছিল গোটা অস্তিত্ব। তবুও পারিবারিক শিক্ষা যেন তাকে রুখে দিয়েছিল। তার সমগ্র জীবন জুড়ে এই পুরুষটির অস্তিত্ব তাকে বিন্দুমাত্র হীনমন্য দেখতেও অন্তরের পাথে পূর্ণর। তাই তো মাত্র 4.5 বছরের জীবন জুড়ে তার উপলব্ধির কোনো কমতি নেই। আছে নিজের পিতামাতাকে জাগতিক অশুভ থেকে রক্ষা করার তীব্র এক বাসনা। আমি একদিন বড় হব, অনেক বড় হব পাপ্পা। সেদিন থেকে তোমাকে আর মাম্মামকে কেউ কষ্ট দিতে পারবে না, দেখো। কণ্ঠের আবেদন আসমানের বুক জুড়ে উত্তাল পাতাল আবেগে ঢেউ তুলল। দ্বিগুণ শক্তিতে সে আঁকড়ে ধরল অংশকে নিজের। তুমি পারবে, আমি জানি তুমি আমাদেরকে সবসময় রক্ষা করতে পারবে পূর্ণতা আমার। আপন মনে নব প্রতীক্ষায় উদ্ভাসিত পূর্ণ পিতার বিভীষিকা খচিত কপালে অধৈর্য হয়ে প্রতিফলন ঘটালো বাসনার। চ্যানেল 224 স্টুডিও জুড়ে নিদারুণ উত্তেজনা। এর যাবৎকালের সর্বাধিক জনপ্রিয় ইন্টারভিউ ভিত্তিক অনুষ্ঠানের স্টেজে বর্তমানে পিনপতন নীরবতা। ক্যামেরার ওপাশের কর্মী এবং উচ্চপদস্থ ব্যক্তিগণ নিঃশ্বাস ফেলতেও দ্বিধাদ্বন্দ্ব বোধ করেছে। দেশের অন্যতম সমালোচক, আলোচক এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত রোজা রেমান নিজের টক শো অনুষ্ঠানের অতিথির উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুঁড়েছে যে তার উত্তর করতে বেচারাকে হিমশিম খেতে হচ্ছে। কামেজের ওড়নাখানি গুটিয়ে নিয়ে হাতের কার্ডে নজর বলিয়ে রোজা পুনরায় প্রশ্ন ছুড়ল, মিস্টার অবিরাজ, আপনি তো দেশের দুর্যোগপ্রবল অঞ্চলের নিঃস্বার্থ ও সহযোগী মানবতার ফেরিওয়ালা হিসেবে ভার্চুয়াল জগতে ভীষণ জনপ্রিয়। তবে গত বন্যায় আপনার ফান্ড থেকে উত্তোলনকৃত 3 কোটি টাকার অর্ধেক পরিমাণ ত্রাণও কোনো দুর্যোগের দুর্গতের দুয়ারে পৌঁছালো না। এর ব্যাখ্যা দেখুন, শুধুমাত্র ত্রাণ ব্যাপার নয়, যাতায়াত, লোকবল এবং অন্যান্য সকল খরচ মিলিয়ে আমাদের অবশ্যই খানিকটা বিবেচনা করতে হয়। সামান্য হাসল রোজা, কাজ সরিয়ে নিয়ে সামনে বসা ধনকুপের উদ্দেশ্যে চেয়ে জানালো, গত বন্যায় আমরাও সহযোগিতায় গিয়েছিলাম। আমাদের ত্রাণ ছিল 90 লাখ টাকার। বাকি 1টি টাকাও কেউ ত্রাণের থেকে নাই, বরং নিজেদের পকেট থেকে খরচ করেছে, কারণ আমরা স্বেচ্ছাসেবী। আপনার ব্যাপারটা ভিন্ন ধরে নিলাম, তবুও যাতায়াত এবং আনুষঙ্গিক খরচে যদি কয়েক লাখও ধরে নেওয়া যায়, তবে বাকি 2,97,84,326 টাকার হিসেব কোথায় মিস্টার অবিরাজ? এসব আপনার ধনকুপের পিতার বেআইনি উপার্জিত অর্থ নয়, জনগণের পরিশ্রমের অর্থ, পবিত্র অর্থ। উত্তর করতে চাইলেও অবিরাজের মুখ থেকে কোনো শব্দ নির্গত হলো না। সে জেনে বুঝেই এই অনুষ্ঠানে এসেছে, কারণ তার ম্যানেজমেন্টের মতে দ্বিগুণ জনপ্রিয়তা লাভের সহজ উপায় ছিল এটি। তবে এমনভাবে তাকে ফাঁদে ফেলা হবে কল্পনাও করেনি। রোজা রেমানের সম্পর্কে যা শুনেছে তা নিহাতি মিথ্যা নয়। আপন মনে ভাবল সে পুরোপুরি ঘটনাটি করে তথ্য ঘাটাঘাটি করে সঠিক তথ্য আদায়ের পরেই যে এই রমণী এবং তার দল এই অনুষ্ঠানের পরিচালনের পদে আসীন হয়েছে তা প্রমাণিত। শ্বাসরুদ্ধ ঘণ্টাখানিকের পর অবশেষে স্টুডিওর মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। সমাপ্তিতে রোজার সঙ্গে হাত মিলিয়ে অবিরাজ জানালো, আপনার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগলো। আই সোয়ার, জীবনে কোনোদিন এতটা উদ্বিগ্ন হয়নি যতটা আপনার এই অনুষ্ঠানে আমাকে করে ছেড়েছে। এই তো সবে শুরু। আপনার গ্রহণযোগ্য আচরণে তারিফ করেছি, দেখা যাক এরপর আপনি আদতেই আলোচনা সমালোচনা হজম করতে পারেন কিনা।
পরের অবশ্যই প্রতিটি পয়সার হিসেব মিলিয়ে তবে এখানে পা রাখবেন। কথাগুলো বন্ধু ছললে বলা হলেও এর পেছনে নিহত অজ্ঞতার বিরুক্ত মনোভাব বহিঃপ্রকাশ অত্যন্ত দক্ষতায় এড়িয়ে চলে গেল রোজা। অভিরাজের প্রশস্ত ঘটতে তোড়জোড় করে আরম্ভ হলো পাখিদের। মাইক্রোফোন প্লাগ টেনে খুলে ক্যামেরার এপাশে আসতে মেয়েলি কণ্ঠস্বর প্রতিবারের মতন বলল, দুর্দান্ত, আজ আরেকবার ব্যাটাকে তুলো করে ছেড়েছে রোজা আপু। নয়নতলে সাফিয়ার দিকে চেয়ে বিস্তৃত হাসল রোজা। তার 1 বছর আগে গ্রাজুয়েশন ছেড়েছে মেয়েটি। অতঃপর এই চ্যানেলে যোগদান করে ইন্টার্ন হিসেবে নিজের স্নাতক সমাপ্তির পর এই চ্যানেলকেই আস্থাবান হিসেবে গ্রহণ করে রোজাও। তার জন্য বিশেষভাবে প্রকৃতস্থ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আলোচনার শীর্ষে চলে ওঠে চ্যানেলটি। আর যাই হোক, সত্য উৎকাশনের পেছনে হয় না এরকম কর্মী কিংবা কর্ণধার, তাই স্থানটি ভীষণ পছন্দের রোজার। সাবিহা সম্প্রতি তার অনুষ্ঠানে দলের প্রধান রিপোর্টার হিসেবে যোগদান দিয়েছে। মেয়েটি এক্ষেত্রে তুখর। হারির খবর মুখে আনতে তার জুড়ি মেলা ভার। অবশ্য তা হবে পারি না কেন। তার পাকতত্ত্ব অনির্বাণ আহমেদ, যে বাংলাদেশের অন্যতম শীর্ষ সাংবাদিকের স্থানে অবস্থান করেছে। কাজের পর খানিকটা চা কফির আড্ডায় রোজা সাবিয়াকে জিজ্ঞেস করল, তো বিয়েটা কবে হচ্ছে শুনি? আর কতকাল অপেক্ষায় থাকতে হবে? আরিয়ান ব্যাটাও তো শাদি মোবারক করে হানিমুনে নিউজিল্যান্ডে। তুমি 23 থেকে তো কি গরুর ঘাস কাটছো? প্রথম এমন কথায় সাবিয়া লজ্জা পেত। তবে বর্তমানে তার ব্যক্তিত্বের কঠোরতায় পরিবর্তন এসেছে কিছুটা। বিস্তর হেসে সে চারালো, এমনভাবে বলছো কেন যেন তুমি ওকে চেনো না? বিয়ের নাম শুনলেই ওই ব্যাটার কিডনি স্ট্রোক করে। চুটিয়ে প্রেম করলো, বাগদানা চাললো, এখন বিয়ে করলেই বুঝি সব মাটি। তার বলতে বোঝে না, নিজের স্টুডিও দাঁড় করিয়ে এখন বস ভাব নাই। ইনি হলেন মাস্কের চাইতো অধিক ব্যস্ত, যার নিজের ফিয়ন্সে বাদে দুনিয়ার সবাইকে দেওয়ার মতন যথেষ্ট সময় আছে। এই জন্য বলছি, এই চ্যানেল ছেড়ে আমার স্টুডিওতে আসো। বসে মানুষের গিবত ছাড়া আর কিছু করা হয় না ওখানে। কণ্ঠস্বরটি সাবিয়া এবং রোজা উভয়কে হকচকিত করল। মাথা হেলিয়ে তাকাতেই কটকটে লাল বর্ণের হুজি পরিহিত অনির্বাণ চশমা লেন্সের অন্তরাল থেকে তীব্র দৃষ্টিতে চেয়ে থাকতে দেখা গেল। গটগট করে হেঁটে এসে সে সাবিয়ার পাশে চেয়ারে বসে পড়ল। অনুমতি ছাড়াই প্রেয়সীর অর্ধ পান করা কফির মগটা টেনে নিয়ে দীর্ঘ চুমুক দিল, যেন এ তার নিজের জমি। ডং যত সব, আমাকে এখানে ঢুকতে দেয় কে? কতবার মানা করেছি গার্ডদের। কেন, তোমার বাবার কোম্পানি এটা? আমার বন্ধুর চ্যানেল স্টুডিও। আমি আসবো, আমি যাব, কার বাপের কি? এই তুমি কথায় আমাকে বাবার মাঝখানে কেন টেনে আনো বলো তো? যে একখান বাপ আপনার হিটলারের সহযোগী, সামান্য এঙ্গেজমেন্ট করতে বাংলা সিনেমার চৌধুরী সাহেব সেজে কি কাহিনীটাই না করলো। উফ, ভালো হচ্ছে না কিন্তু অনির্বাণ। উপস, ভুলে গেছিলাম আপনি তো আবার বাবা কি পড়ি। কপতের কুঞ্চটি লক্ষ্য করে আপন মনে হাসতে থাকলো রোজা। অমল পরিবর্তন এসেছে সকলের জীবনে, এবং এই পরিবর্তন আনন্দে। অনির্বাণের দৃষ্টি রোজার উদ্দেশ্যে আপাতত হতেই বান্দা বলল, আপনি আবার দাঁত বের করে হাসছেন কেন? যান নিচে যান, আপনার গোটা গোষ্ঠী অপেক্ষায় আছে দেখলাম। আমার গোষ্ঠী? রহস্য করে হাসটা অনির্বাণ। নিচে যান, নিজেই দেখবেন। এরপর আর অপেক্ষা করার মতো ধৈর্য থাকে না। সাবিয়াকে বিদায় জানিয়ে দ্রুত নিজের বাগে গুছিয়ে এলিভেটরে করে নিচে নেমে এলো রোজা। মূল প্রবেশপথের সামনে আসতেই নজর এলো দৃশ্যটি। পার্কিং লটে অবস্থানরত পোর্শের লেটেস্ট মডেল ড্রাইভিং সিটের দরজা হাট করে খোলা। তাতে স্টিয়ারিং চেপে বসমান তার সন্তান। আর ঠিক পাশের গাড়ির বনেটে এহেলান দিয়ে দাঁড়িয়ে বনমন করে চাবি ঘোরাতে থাকা স্বামী। উভয়ের পরিধানে সিলভার চারির কাজ সম্বলিত কালো ফতুয়া এবং কার্গো প্যান্ট। মুখের মাস্ক এবং ঢঙের সানগ্লাস জোড়াও জোর বেঁধেছে। মাম্মাম। রোজাকে দেখামাত্র ড্রাইভিং সিট থেকে লাফিয়ে ছুটে নেমে এলো পূর্ণ। জননী তার মুহূর্তে উবু হয়ে আলিঙ্গনায় বেঁধে তাকে কোলে তুলে নিল। চেহারায় অজস্র স্নেহ চুমু এঁকে ধরল। আমার ছোট্ট বাবুই পাখিটা, মাম্মাম, উম্মা হিহি। আসমান, জন্মদাত্রী এবং সন্তানের স্নেহিকেরা মুহূর্ত প্রাণ করে অবলোকন করে কণ্ঠ পরিষ্কার করে বলল, সব আদর শুধুই ছেলের। বলেছিলাম স্বামীর জন্য কিছু নেই। যারা আসমানের কথা শ্রবণ ইন্দ্রিয় প্রবেশ করে এমন ভঙ্গিতে রোজা পূর্ণকে দেখতে থাকলো। অংশতার একবার বাবার বড়ক্ষণে মায়ের উদ্দেশ্যে তাকাচ্ছে, এমন দোলা ছেড়ে উঁচু করছে যেন। কি অদ্ভুত, আমাকে কি বটকাজ মনে হচ্ছে নাকি যে জবাব দিচ্ছেন না? আবারও আসমানকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে রোজা পূর্বর চিবুক ছুঁয়ে বিড়বিড় করল, ব্যাটা দেখতে হয়েছে একেবারে উজবুক পাপের মতন। আমার জিন কোথায় গেল? এক্সকিউজ মি, হ্যালো, আমি এখানে দাঁড়িয়ে আছি, সব শুনতে পারছি। আসমানের কথার প্রতিক্রিয়া স্বরূপ সামান্য মুখ পাকালো রোজা। গাড়ির প্যাসেঞ্জার সিটে চেপে বসল, কোলে ধরে রাখলো সন্তানকে, যে এই মুহূর্তে পিতামাতার অভিমান খেলা ভীষণ উপভোগ করেছে। সোনা বাবুই পাখি,
দেখতে দেখতে যতই এত ওই নিষ্ঠুর লোকটার মতো হো না কেমন। তুমি কিন্তু আমার ছেলে, ঠিক আছে? মাই বেবি ইজ আ মাম্মাস বয়, রাইট? ইয়েস মাম্মাম। ড্রাইভিং সিটে চেপে সিট বেল্ট চড়তে চড়তে অমনীষা ক্রুব্ধ কণ্ঠে সতর্ক করলো, প্রজাপতি সাবধানে ভেবেচিন্তে কথা বলবে কেমন। তোমার পরবর্তী উকুলেলে লেসন কিন্তু আমার হাতে। মাম্মাম তোমার কাকুণ্ঠী, তার কাছে তুমি শকুনের মতন তর্ক করা বাদে কিছু শিখবে না। বাবুই, তোমাকে আমি ডোনাট করে খাওয়াবো কিন্তু। হে হে, ওই পুড়িয়ে যাওয়া ডোনাট আমি খেতে হবে না প্রজাপতি, আমি চিকেন মোমো বানিয়ে দেব। বাবুই, প্রজাপতি, মাম্মাম পাপা স্টপ হেয়ার। সন্তান ধমকে উঠে প্রাপ্তবয়স্ক অতর্কিতে নীরবতা পালনে বাধ্য হলো। পূর্ণ দুহাতে মুখ ঘষে তীব্র কণ্ঠে রীতিমতো আদেশ চলল, তোমরা এমন ঝগড়া কেন করছো বলো তো? তোমরা কি বাচ্চা? ফালফাল করে ছেলের দিকে চেয়ে পরক্ষণেই ঢোক কিনল চাঁদ এবং জ্যোৎস্না। এতটুকু শিশুর কণ্ঠে এমন কথায় তাদের হাসি আসা উচিত, কিন্তু আসছে না। এক প্রভাব আছে তার মাঝে যা ঠিক উপেক্ষণীয় নয়। পূর্ণ দ্বিতীয় দফায় আদেশ করলো, চুপচাপ বাসায় চলো। তারপর বিচার বসাচ্ছি আমি। সত্যি সত্যি সামান্য কেসে স্টিয়ারিংয়ে পাকড়াও করলো আসমান, যেন মেডেল ভরছে। তার দ্রুতই এগুলো মেঘদূরের উদ্দেশ্যে। তবু সেখানে পৌঁছিয়েছে অবস্থা খুবই বেশি উত্তরণ ঘটালো না। অভ্যন্তরে প্রবেশ করেই রোজা হনহনিয়ে চলল কিচেনের উদ্দেশ্যে। অপরদিকে সোফায় এলিয়ে পড়ল পূর্ণ। ভেবেছে সে এখন নিহাত ডাইনিং টেবিলে থেকে সবটা পর্যবেক্ষণ করে রেখেছে। প্রোটিন শেকের বোতলে চুমুক দিয়ে ভীষণ উপভোগ করছে নাটক। কোভিড পেশেন্ট এখনও খেপা কাপিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। তার ব্যাঙ্গতে আসমান কোমরে 2 হাত রেখে কটপট করে তাকালো। আমি কোনো রিসার্চ কাইসারের মতামত গ্রহণে আগ্রহী নও, ধন্যবাদ। নিহাক অ্যালসার্টের লাগার উদ্দেশ্যে উদ্যত হচ্ছিল, কিন্তু তাকে এই সুযোগ প্রদান করে না আসমান। পূর্ণ দিকে ফিরল। তোমার মাম্মার সাথে রাগ করছে কেন? কিচেনের ফ্রিজ থেকে পানি বোতল বের করে ঢকঢক করে গলাধঙ্করণ করতে থাকা রোজার উদ্দেশ্যে চেয়ে পরক্ষণে পূর্ণ নিজের পিতার দিকে তাকালো, মুচকি এসে জানালো, তুমি ভুলে গেছো পাপ্পা, গতকাল মাম্মার কুয়াকাটার বেড়াতে যেতে চেয়েছিল। হ্যাঁ তো। নিজের কপাল চাপড়ে পরক্ষণে আসমানের কপালে খানিকটা টোকা দিয়ে পূর্ণ জানালো, তুমি দেখছি ভীষণ বোকা। ওহো, তাহলে করতে নিয়ে জানি বলে রাগ করেছে মহা সাহেব? কিচেন থেকে তাৎক্ষণিক রোজা ক্রুব্ধ কণ্ঠস্বর ভেসে এলো, বাবুই, ওনার সাথে কথা বলে নিজের সময় এবং শক্তি খরচ করে লাভ নেই। খুব ব্যস্ত মানুষ কিনা রেমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির CIO বলে কথা। বউ বাচ্চাকে বেড়াতে নিয়ে যাবার মতো ফুরসত কি আছে ওনার? সপ্তাহে বোতল রেখে একটি আপেলে বের করে বিনা কারণেই আওয়াজ করে সেটা কাটতে থাকলো রোজা। পূর্ণ এবং আসমান খানিক থো হয়ে চেয়ে রইল সেদিকে। নিজের প্রোটিন শেখে আইসি চুমুক দিয়ে নিহাত বিড়বিড় করলো, তুমি আজকে খালাস আসমান ভাই, মাম্মাম খেপেছে। পাল্টা ফিসফিস করলো পূর্ণ। আসমান কিছুক্ষণ কি ভাবলো জানো, পরে করে ছেলেকে কোলে তুলে শটান সিঁড়ি বেয়ে উপরে উঠে চলল। রোজা সহ স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। ব্যাপারটা কি হলো? এভাবে ময়দান ছেড়ে পালানোর মতো পালায়ন করার বান্দা তো অমানিসা নয়। কিছুক্ষণ বাদেই দেখা গেল পিতা এবং তার সন্তান উভয়ে নেমে এসেছে নিচে। আসমানের হাতে গিটার এবং পূর্ণর হাতে তার ছোট উকুলেলে। বিস্মিত হয়ে পড়ল রোজা। মহা আগ্রহ পড়ল নিহাদের চেহারায়। দ্রুত ভিতরে রুম থেকে চারুলতাকে মেসেজ করলো, অ্যাবসোলিউট সিনেমা দেখতে এক্ষুনি ডাইনিং এরিয়ায় ল্যান্ড করো পেতনি। কিচেনের সামনে হলে এসে আসমান কণ্ঠ পরিষ্কার করে আদেশ করল, প্রজাপতি কট সেই স্যার। ইস পাপ্পা। সেলুটটুকে ছোট্ট পূর্ণম নিজের কাছে নেমে পড়ল। তার নমনীয় ছোট ছোট আঙ্গুলে উকুলেলে স্ট্রং চাপতেই আসমানের লম্বাটে শিরা উপশিরা খচিত আঙ্গুল সমূহ গিটারে ফ্রেটবোর্ডে ঘুরপাক খেতে আরম্ভ করল। এক দারুণ সুরধ্বনিতে মুহূর্তেই মাতোয়ারা হয়ে উঠল সমস্ত মিগতির ভবন। আসমানের কোমল স্বরে কণ্ঠস্বরে এক জাদুকরী আহ্বানে প্রতিধ্বনিত হলো সুরের তালে তালে। এমনও নিতানের দিনে বিনতি প্রার্থনা গো, লক্ষ কোটি ভুল আর ত্রুটি করেও মার্জনা গো। নিষ্পলক চেয়ে রইল অর্ধাঙ্গিনী। হৃদস্পন্দন তার থমকে। এক সময়কার হৃদযন্ত্রণায় ভগ্ন নন্টটি সম্পূর্ণ রূপান্তরিত হয়েছে মায়াবী সম্মনীয় মধুময় এক সুরেলা হৃদয়। পিতার সঙ্গে যোগদান করলো পূর্ণ শিশুও। কণ্ঠ মেলালো এক চোখে। এক সুরধ্বনি খেলে গেল সমস্ত মেঘতির জুড়ে। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাব গো? চারুলতা হাজির হলো দ্রুতই। অনুসারে উৎসাহী বিলাল। গোটা রেমান পরিবার নেচে উঠল প্রফুল্লতায় আবহে। পূর্ণকে বিলাল নিজের কোলে তুলে নিলেন, কণ্ঠ মোলায়েন সন্তান এবং নাতির সঙ্গে। ছেলের স্ত্রী, তাদের অংশ মেয়ের স্বামী, প্রত্যেকটি প্রিয় মানুষের উৎফুল্লতা তার চেহারায় প্রশান্তি এনে দিল। নিদারুণ এক প্রশান্তির সুরেলা সময় এবং প্রতিফলিত
হাসি তন্নির মাঝে উত্তপানে চেয়ে রইলেন তিনি। এক ফোঁটা অশ্রু গড়িয়ে নামলো তার নয়ন পেয়ে। আপন মনে ধ্বনিত হলো, আয়শা দেখেছ কি, আজ সত্যি আমার জীবন পরিপূর্ণ পেল। শুধু তুমি, শুধু একটা তুমির অভাব বুঝলো না। দেখো থেতনি, আমি তোমায় আজও ভালোবাসি, ঠিক প্রথম দিনে প্রেমে পড়ার মতো করে। স্পটটা তুলে নিয়ে নিহাত এবং চারুলতার দিকে তাকালো আসমান। মনের মাথায় হালকা হাত বুলিয়ে দিয়ে মৃদু হেসে বলল, বাবার খেয়াল রাখিস, আর আমাদের কোম্পানিরও দেখিস। আবার এই কয়দিনে যেন এই রেমান্ড কোর্ট দেউলিয়া না হয়ে যায়। তুই যাওয়ার কাজ চাপি এমনভাবে ইকুতে খোঁজে দেওয়ার মানে কি? ঠিক তো, তেঁতুল গাছের পেতনিতে টেমাক সবসময় সাত আসমানে থাকে, জানো না তুমি? পাশ থেকে নিহাত বলতেই চারুর গোড়টা হজম করে হাস্য রহস্য তুলল। আসমানে পিঠ বরাবর চাপড়ে জানান দিল, তাতে কি, ওই পেতনিটাকে সামলানোর জন্য তুমি আছো না? অবুক অবুক কি মহব্বত। বাজি রে বাজি। চট্টগ্রাম থাকতে থাকতে পুরো দস্তর চট্টল্লা বাসিন্দা হয়ে গেছে দেখছি। সামান্য পুরো কুচকে পরক্ষণে গাড়ির ভেতরে উঠে বসলো আসমান। নিহাত দরজা ঠেলে আটকে ঝুঁকলো। দাম্পত্য বিদায় জানালো অপর দাম্পত্যকে। রোজা চারুর উদ্দেশ্যে হাত নাড়ল, বাবার খেয়াল রেখো, আর হ্যাঁ নিয়মিত ফোন করবা কিন্তু। কিছু চিন্তা করো না আমার ভাবি যান, তোমরা চাও আনন্দ উপভোগ করো। নিহাত পূর্ণকালে টেনে পড়ল, মাচাকে সব ছবি পাঠাবে ঠিক আছে, আমিও দেখি তোমার বাপ তোমাকে কত কিছু ঘোরাই আর খাওয়াই। অফকোর্স মাচা, হাই ফাই। গাড়ি দীর্ঘতিতে যখন মেঘুতীরে গন্ডি পেরিয়ে সড়কপথে নেমে এলো, তখন উপরের বারান্দা থেকে বিলাল এবং লোন থেকে নিহাত চারুলতা এক দৃষ্টে চেয়ে রইল ওদের বিস্তৃত হাসি মুখে। অবশেষে অমানিসা এবং দীপ্তি তাদের সুখের পূর্ণতার পথে। সড়ক পেয়ে বান্দরবনের উদ্দেশ্যে অগ্রসর হলো গাড়ি। আসমান আজ ড্রাইভ করছে না, সে নিজের পরিবারের সঙ্গে প্যাসেঞ্জার সিটে অন্য একটি ছবির বই নিয়ে ব্যস্ত আছে। রোজা উৎসাহ পরে তা দেখছে। আপন মানুষগুলোকে অবলোকন করতে করতে সূক্ষ্ম হাসি ধরা প্রতিস্ফুটিত হলো অমানিসার ওষ্ঠে। অবশেষে রেমান্ড প্রধানের হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তার রোজা কিংবা পূর্ণকে দেওয়ার মতো সময়ের স্বল্পতাতেই সৃষ্টি হয়েছে ভীষণ। বিয়ের পরেও স্ত্রীকে নিয়ে তেমন কোথাও ঘুরোনোর সুযোগ হয়নি তার। খুব শীঘ্রই রোজা এবং তার বিবাহ বার্ষিকী আসন্ন। এই উপলক্ষ সম্পর্কে অবশ্য রোজার ধারণা নেই। দীর্ঘদিনের সুপরিকল্পনা বাস্তবায়ন করে আজ আসমান রোজা আর তার অংশকে নিয়ে পাড়ি জমাচ্ছে ভিন দেশে। প্রথম গন্তব্য তুরস্কের ইস্তাম্বুল শহর, তারপর সেখান থেকে পূর্ণর পছন্দ ডিজনিল্যান্ডে, রোজার ইচ্ছায় মালদ্বীপ এবং হাওয়াই। গোটা একটা মাস অতিবাহনের পথে তারা ভাবতেই হৃদয় আবেশিত হয়ে পড়ে। অতর্কিত গাড়ি থেমে গেল মাঝ রাস্তায়। টায়ার পাংচার হয়ে গিয়েছে। গাড়ি থেকে নেমে পরীক্ষণের পর ড্রাইভার অতিরিক্ত টায়ার ব্যবহার করে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ফ্লাইটের এখনও অনেকটা সময় বাকি। সময় হাতে নিয়ে বেরোনো হয়েছে যেহেতু, তাই একটু বিলম্ব আপত্তিকর হলো না। বাইরে থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে, হিমেলা হাওয়ার সঙ্গে ভেসে আসছে বর্ষার ঘ্রাণ। গাড়ির অভ্যন্তরে রোজা হঠাৎ একটা টান অনুভব করলো। ভেতরে থাকা সম্ভব হলো না। গাড়ির দরজা খুলে মুহূর্তে বেরিয়ে এলো ফাঁকা সড়কে। এ কি, কোথায় যাচ্ছ? আসমানের প্রশ্নের উত্তর এলো না। অর্ধাঙ্গিনী তার চিরচির বৃষ্টির মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলেছে। ঘুরে ঘুরে একেবারে ফুটপাতের ওপরে গিয়ে ঠেকেছে। মাথা তুলিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে পরক্ষণে আসমানি গাড়ির বক্স থেকে ছাতা বের করে নিল। আমি তোমার মাম্মামকে নিয়ে আসছি, কেমন? মাথা তুলিয়ে সম্মতি জানালো সন্তান তার। পেরিয়ে এলো আসমান। বৃষ্টির তোরে সামান্য বাড়তেই তাতে সমস্যা হয়নি, তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে শরীর সিক্ত হতে বাধ্য। পায়ে পায়ে এগুলো আসমান। রোজা ফুটপাতের ওপর ওড়না বিছিয়ে বসে পড়েছে। চেয়ে আছে অসীম গগনের পানে। সন্নিকটে গিয়ে ছাতার মাঝে ছায়া ফেললো তাকে অমানিসা। সম্মানিহত মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করলো প্রিয়তমার চেহারা ফোটায় ফোটায় জমা বৃষ্টিকণাকে। নীরব মুহূর্তে শুধু ঝিরিঝিরি আবহ। অতঃপর সামান্য হাসল আসমান। মাস্ক সরিয়ে নেয় তার বিভীষিকাময় চেহারায় নিতারণভাবে সর্দিও দেখালো সহধর্মিনীর দৃষ্টিতে। কি হলো, এভাবে হাসছ কেন? প্রিয়তমার হাসিমাখা চেহারায় প্রলোচ্ছলে বিমুগ্ধ রোজা বিড়বিড় করতেই আসমান নিজের হাতে ধরে সাঁতার আকাশটা আরেকটু নুইয়ে এনে বৃষ্টির ঝাপটা থেকে অর্ধাঙ্গিনীকে আড়াল করে নিয়ে জানালো, তোমাকে এভাবে ফুটপাতে বসে থাকতে দেখে বহু বছর আগের একটি ঘটনা স্মরণে এসে গেল। ঘটনা? মাথা কাত করে প্রশ্ন চলল রোজা। আসমান তাতে মুচকি এসে বলল, কোনো একটা বড় বর্ষার দিনে কেউ একজন আমার মাথায় ছাতা ধরে পড়েছিল। আমি নাকি ব্যাকটেরিয়া। জ্যোৎস্না হাসল তার, বরং প্রতিটা নয়নে দৃষ্টি মেলে চেয়ে রইল। অভিব্যক্তি তার ভীষণ রকম আন্দোলিত, যেমন হৃদয় মাঝে তড়িৎ তরঙ্গ খেলে গিয়েছে। আসমান তাতে খানিক হকচকিত হলেও কণ্ঠ পরিষ্কার করে শুধালো, এভাবে তাকাচ্ছ কেন? সেটা একটা কলেজ পড়ুয়া মেয়ে ছিল। তাছাড়া আমি তার চেহারা দেখিনি ঠিকমতো। মেয়েটা তোমাকে আচার খেতে দিয়েছিল আসমান। বাকরুদ্ধ হয়ে রোজার দৃষ্টি মিলিয়ে চাইল আসমান। বাড়ি তারার ব্যক্তিত্ব তাতে শরীরে হিমশীত পানির ফোঁটা ঝাপটা দিয়ে গেলেও একে অপরের মাঝে কোনো প্রকার হেলদোল হলো না। যেন সঙ্গীর নয়নকে
ঐন্দ্রজালিক আবহে হারিয়েছে তার আপনাকে। জ্যোৎস্না, চাঁদ, অধৈর্যগুলে ফুটল আদ্র হাসি রেখা, নয়নে টলটলে অনুভব। এই শ্রুতির আবেগ এক নব্য উপলব্ধি। একই বাঁধনে বাঁধা হয়েছে তাদের ভাগ্য বহু পূর্বেই। কেমন অনুভব করা উচিত এই জাদুকরী উপলব্ধিতে? যন্ত্র যে স্থবির হয়ে পড়েছে সম্পূর্ণই। সেই কবে কোথায় এক কলেজ পড়ুয়া মেয়ে এক ভগ্ন হৃদয় পুরুষকে একটি আচার খেতে দিয়েছিল। কেউ কি তখন পরিকল্পনা করেছিল আজ থেকে বছর বছর পর ভাগ্য তাদের আবারও এক করে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দান করবে পূর্ণতার? বাক্য ভরে রহস্যময়। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। আসমানের অপ্রাসঙ্গিক ব্যক্তিত্ব সম্বিত ফিরে ফিরে রচা আলতো হয়ে আছে। নিজের অবাধ্যকরণে অশ্রুফোঁটা মুছে নিল। হাসিতে উদ্ভাসিত হলো তার চেহারা। ওই চলল নিয়ে ওই নিখুঁত কৃষ্ণগহ্বরে চেয়ে বিড়বিড় করল, আমার প্রথম দেখায় কি এমনই সৌন্দর্য ছিল আমার চাঁদ? হয়তোবা তার রূপ ছিল রূপকথা তুল্য এক অকল্পনীয় মহাযাত্রার সূত্রপাত। পৃথিবী কত বিচিত্র, তাই না? সেদিন তুমি ছিলে ভগ্ন হৃদয় বসে, আর আমি হাতে ছাতা দাঁড়িয়ে। আর আজ আমি ছাতা হাতে দাঁড়িয়েছি। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জ্যোৎস্নাকে উপ হয়ে বসলো আসমান প্রিয়তমার সামনে। সমান উচ্চতায় নিজেকে নামিত করে ছাতার অন্তরালে আড়াল করে নিল নিজেদের। অতঃপর সন্নিকটে ঝুঁকল উভয়ে, অধরপল্লব মিলিত হয়ে এক শুধু মধুর অনুভূতির বিনিময়ে। ক্ষণ কিছু মুহূর্ত অবক্ত সকল আবেগের প্রকাশ। সামান্য শরীর রোচার কপালে প্রকাশ স্নেহ চুইয়ে আসমান বিড়বিড় করল, পূর্ণতা আমার, আনন্দ আমার। ভালোবাসি জ্যোৎস্না, ভালোবাসি চাঁদ। একে অপরের হাতের মুঠোয় আবদ্ধ হলো উভয়ে তিল্যকারী অভ্যন্তরে, যেখানে অপেক্ষারত অংশ তাদের। বৃষ্টি তাদের ঝিমঝিমিয়ে পড়তে আরম্ভ করেছে। ভাগ্যযোগে গাড়ির টায়ার পরিবর্তনে হয়েছে যথাসময়ে। ড্রাইভার বিমানবন্দরে উঠেছে, এখনো শুরু করেছে পুনরায়। ছাতা গুটিয়ে রেখে হালকা সিক্ত কেসে আঙ্গুল বুলিয়ানো সামান্য দৃষ্টিপোটা ঝেড়ে নিল। তখনই অনুভব করল অংশ তার এক দৃষ্টে চেয়ে আছে। আসমান মাথা হেলিয়ে কপালে এলোমেলো পড়ে থাকা চুলগুলো সরিয়ে নিয়ে জিজ্ঞেস করল, কি দেখছো প্রজাপতি? পূর্ণর অধর এক আদরিয়া হাসিতে আবর্তিত হলো, তুমি খুব সুন্দর পাপ্পা। ঋতুস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেল আসমানে। অনুভব করলো অস্তিত্ব জুড়ে প্রবাহমান ঘূর্ণিকে। সন্তানের অবক্ত স্তব্ধ জননী নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না। ঝুঁকে অংশের কালে এবং কপালে আদরের ছোঁয়া এঁকে দিল। ঠিক বলেছ বাবুই, তোমার পাপ্পা খুব সুন্দর। একটি শক্ত ঢুক কলাতঙ্করণ করলো আসমান। অনুভব করলো এক ফোঁটা চোখের অশ্রু করিয়ে নেমেছে তার কপাল হাতের। তবে এবার তাকে একা কাঁদতে হলো না। অশ্রু মুহূর্তে মুছে দেওয়ার জন্য তার অর্ধাঙ্গিনী এবং তার সন্তানের হাত উত্তোলিত হলো। ঘুচিয়ে দিল তার সকল বিষাদ, বিরহ এবং অপূর্ণতাকে। চিত্রলেখা এবং মেঘ আসমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যাদের তরে রচয়িত হয়েছে এক আধার খচিত বিষাদে ঘেরা মহাকাব্য। তবে সেই বিষাদ চিরস্থায়ী নয়। রোজের মতো কোনো এক রমণী উত্তাল ভালোবাসা আসমানের নাই পরাশক্তির অমনিশাকেও চেয়েছে মায়ের কোমলতায়। হাত ধরে আরও একবার বাঁচতে শিখেছে নতুনভাবে তাদের অংশ পূর্ণ। সে তো আরও এক নব্যকোমল কাব্যের নাম। পিতার ভাগ্যের অভিশাপ গড়িয়ে পড়েছে সে ধরত্রীতে। পরিপূর্ণতা দান করেছে জন্মদাতা এবং জন্মদাত্রীর সংগ্রামে ঘেরা জীবন। যত বাধায় ভবিষ্যতে আসুক না কেন, এই অমানিসা আর কোনোদিনও নামিত হবে না, যন্ত্রণায় থাকবে না। কারণ তার পাশে ভিত্তি হয়ে দাঁড়ানোর মতো তার রয়েছে গোটা একটি পরিবার। বিষাদের অশ্রু মুছিয়ে দেওয়ার জন্য রয়েছে তার জ্যোৎস্না এবং অংশ। গাড়ি এগিয়ে চলল স্মৃতিঘেরা স্মরণের উদ্দেশ্যে। বর্ষণের সীমানায় সিক্ত হয়ে এক জাদুকরী নতুন দুনিয়ার ঠিকানায়। আসমান সুখী, আসমান আজ সত্যিই সুখী। সমাপ্ত। আসমানের থেকে বেশি সুখী আমি এই মুহূর্তে। মানে ভাই, ডার্ক সাইড উপন্যাসটা এত পরিমাণের বড়, মানে পড়তে পড়তে আমার নিজের ডার্ক সার্কেল উঠে গিয়েছে। এই যে ঈদের মধ্যে আমি যখন বাসায় যাব আর আমার মা যখন দেখবে যে আমার ডার্ক সার্কেল পড়েছে, আমার গালে জীবনে কোনো পিম্পল বের হয়নি, আলহামদুলিল্লাহ সেখানে ফোটা ফোটা কি যেন বের হয়েছে শুধুমাত্র এই ভয়েস দেওয়ার কারণে। এতক্ষণ জায়গায় স্ক্রিনের দিকে, কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাই থাকে, আমার চোখ লাগে গেছে, নিজের স্কিনের অবস্থা খারাপ, ডার্ক সার্কেল পড়ে গেছে। দিন শেষে হাজব্যান্ড এসে বলে যে তোমার মুখটা এরকম চুনুমুনু হয়ে গেছে কেন, তুমি এরকম অসহায় হয়ে গেছো কেন, এত মুমূর্ষ দেখে মনে হয় তুমি খুব অসুস্থ, আমি তোমাকে খাইতে দেই না। এই যে এত এত কমপ্লিমেন্ট, মানে কি বলবো, সুন্দর কমপ্লিমেন্ট না, দুঃখিত কমপ্লিমেন্ট, তার উপর আবার এই চেহারার অবস্থা, সব মিলিয়ে আমি এত পরিমাণে হবি। সো আমার মতো সুখী এখন কে আছে বলো এই পৃথিবীতে, যে ডার্ক সাইড উপন্যাসটা শেষ করেছে। পুরো একটা ডার্ক সাইড উপন্যাস পড়ে আমি ডার্ক সার্কেলে আক্রান্ত।